আচ্ছা, আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এই অধ্যায় থেকে তিন টাইপের কোশ্চেন আসে। এক টাইপ হচ্ছে ছোট ছোট ম্যাথ আসে, দুই নম্বর হচ্ছে একক এবং মাত্রা। এই টপিক থেকে আসে, একক এবং মাত্রা আসে। আর তিন নম্বর যদি বলতে পারো, এখান থেকে একটু আহ তুলনামূলক কোশ্চেন আসে, যেমন যদি আমি বেগ দ্বিগুণ করি গতিশক্তি কয় গুণ বাড়বে, এরকম কিছু কোশ্চেন আসে। সো আমাদের এই তিন টাইপের কোশ্চেন এই অধ্যায় থেকে বেশি আসে। আমরা এখন আমাদের দাগাবো যে আমাদের কি কি জিনিসগুলো লাগবে এবং কি কি জিনিসগুলো আমাদের বোঝার মতো। ওকে, সো দেখো আমাদের এখানে প্রথমে একটা কথা বলছে যে বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটে। বল প্রয়োগ করলে, যদি বল প্রয়োগ করি আমি, তখন বস্তুর যদি স্মরণ হয় তখনই কেবল কাজ হবে। অর্থাৎ তুমি দেওয়ালে যদি ধাক্কা মারো, সেখানে দেওয়ালে বল প্রয়োগ করতেছো, কিন্তু দেওয়ালের কোনো স্মরণ হচ্ছে না, সো সেটা কিন্তু কাজ হবে না। সো আমি যদি কাজ বলতে চাই, আমাকে বল প্রয়োগ করতে হবে এবং কি হবে, স্মরণ ঘটাইতে হবে। সো এই লাইনটা, যে বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটে তখনই কেবল কাজ হয়, এই লাইনটা পড়বা। আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখো। বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল, দুইটা ভেক্টর রাশির কি গুণফল? স্কেলার গুণফল। সেটা কি হয় বলো তো? স্কেলার হয়। স্কেলার গুণফল। স্কেলার। সো আমাদের কাজ হচ্ছে কি ধরনের রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। স্কেলার রাশি। হ্যাঁ, ঠিক আছে, কাজ হচ্ছে স্কেলার রাশি। কারণ স্কেলার দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল হচ্ছে স্কেলার, সো কাজ হচ্ছে এক ধরনের স্কেলার রাশি। আচ্ছা, এখন একটু ছোট ছোট জিনিসপাতি, যেমন হচ্ছে কাজ সমান সমান কি, কাজ ইকুয়াল এফ ডট এস, ঠিক আছে। আচ্ছা, এখন কাজের বলের একক হচ্ছে নিউটন, আর হচ্ছে স্মরণের একক হচ্ছে মিটার, নিউটন মিটার। তাহলে আমাদের কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটাকে বলা হয় কি, জুল। সো কাজের একক হচ্ছে কি, নিউটন মিটার বা জুল, দুইটা কিন্তু কাজের একক। যদি আমি বলি নিউটন মিটার, তখনও ঠিক আছে। আমি যদি বলি জুল কাজের একক, আমার অ্যান্সারটা কিন্তু কি, তখনও ঠিক আছে। সো কাজের একক নিউটন মিটার এবং জুল। কাজের মাত্রাটা লাগবে, কাজের মাত্রা কেমন বের করবা? হ্যাঁ, আরেকটা আসে, কাজের অভিকর্ষী একক হ্যাঁ আসে। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি দাগাই দেবো, ওয়েট। ঠিক আছে। আচ্ছা, তো কাজের একক হচ্ছে নিউটন মিটার। আচ্ছা, গেল। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে এই যে আমাদের নিউটন মিটার, হ্যাঁ, নিউটন মিটার আর হচ্ছে জুল, সেম জিনিস। ওকে। আচ্ছা, এখন দেখো, আহ, আচ্ছা, এখন তিনটা কনভার্সন একক লিখে নাও, ঠিক আছে। যেমন এটা কি, কাজের কি একক? এম কে এস একক বা এসআই এককও বলা হয়, ঠিক আছে। সো আমরা যদি বলি এম কে এস পদ্ধতিতে কাজের একক কি, তখন তুমি বলতে পারো কি, ভাইয়া কাজের একক হচ্ছে কি, জুল। তাহলে এম কে এস পদ্ধতিতে কাজের এককের নাম হচ্ছে জুল, ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন বলতে পারবো যে এফপিএস পদ্ধতিতে, এফপিএস এই পদ্ধতিতে কাজের একক কি, কি বলতে পারবা? কাজের একক তো এসআই একক জুল লেখা। ফুট পাউন্ডার বলো বলো। ভাইয়া, ফুট পাউন্ড। ঠিক, ভেরি গুড, ফুট। তবে কি, পিও ডাব্লিউ এন ডি এল, ফুট পাউন্ডাল। ঠিক আছে, তাহলে কি, ফুট পাউন্ডাল। আর তিন নম্বর কি ধরনের একক? সিজিএস, এটা তো পারার কথা। সিজিএস পদ্ধতিতে কাজের এককের নাম কি? হ্যাঁ, আর্গ। নাম শুনছো আর্গের? আর্গ। সো এই তিনটা কথা বইতে লিখে রাখবা। এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে কাজের একক কি, এমকেএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল। যদি বলা হয় যে এফপিএস পদ্ধতিতে কাজের একক কি, ফুট পাউন্ডাল। যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে কাজের একক কি, আর্গ, বা বাংলায় হচ্ছে আর্গ, এভাবে লেখা যায়। এটা হচ্ছে কাজের কি একক, এটা হচ্ছে এমকেএস একক, এটা হচ্ছে এফপিএস একক, এটা হচ্ছে কি, সিজিএস একক। আচ্ছা, আমরা বইতে চলে যাই, তুমি যেটা কথা বললা। আচ্ছা, এখানে যে আমাদের সুন্দরভাবে দিয়েছে, যেহেতু আমাদের এই দুটো হচ্ছে স্কেলার গুণ, সো এই দুইটা কি, এই দুইটার গুণফল হচ্ছে কি, কাজ, এবং কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল হচ্ছে স্কেলার রাশি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এখানে যেটা দিছে সেটা লাগবে না, এটা আমরা পরবর্তীতে কোশ্চেন ব্যাংকে দেখবো। এখন নর্মাল কিছু কাজ কাম করছে এখানে দেখো, যেগুলো হচ্ছে 5 স্টার দিবা। এখানে কি কি বলছে? বলছে যে হচ্ছে আহ সংজ্ঞাটা কি, এককটা কি, কাজের একক কি, কাজের একক হচ্ছে নিউটন মিটার বা জুল, এমকেএস বা এসআই একক। আর অন্য অন্য এককে কাজের এককগুলো কি, অন্য অন্য মাত্রা, যেমন এফপিএস এ কি, সিজিএস এ কি, এগুলো কিন্তু আমি লিখে দিছি। ওকে। আচ্ছা, এখন একটা কথা আছে দেখো, কাজের অভিকর্ষীয় একক, এটা হচ্ছে কি, কেজি মিটার, এটা মাথায় রাখবা। কেজি মিটার, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কি, কেজি মিটার। কাজের মাত্রা হচ্ছে বল আর স্মরণের মাত্রা, এই যে এম এল স্কোয়ার টি/2, ঠিক আছে। সো আমাদের এই পাঁচটা বা চারটা পয়েন্ট 5 স্টার দিতে পারো। কাজের একক, মাত্রা এবং পদ্ধতি। এখন কাজের যদি এমকেএস একক বলে, সেক্ষেত্রে হচ্ছে মিটার বা জুল, নিউটন মিটার বা জুল বললা। যদি বলা হয় এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডাল, যদি বলে সিজিএস পদ্ধতিতে, সেক্ষেত্রে হবে কি, আর্ক, ঠিক আছে। এই এককগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, এই তিনটা একক, এমকেএস, এফপিএস আর হচ্ছে কি, ফুট পাউন্ডাল। আচ্ছা, এখন দেখো,
কাজ হওয়া বা না হওয়ার শর্ত, কাজ হওয়া বা না হওয়ার শর্ত। এখানে আমি তিনটে এক্সাম্পল লাগাই দেবো। একটা হচ্ছে দেখো, পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল কাজ করে না। হ্যাঁ, পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল কাজ করে না। আচ্ছা, এখন যদি মহাকর্ষ বল কাজ না করে, এক্ষেত্রে কাজ কত হবে? শূন্য। কারণ শূন্য। পৃথিবী এবং পৃথিবী যেভাবে ঘুরতেছে সূর্যের চারদিকে, সেক্ষেত্রে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আর আমরা জানি কি, কাজ সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কস থিটা। আমাদের স্কেলার গুণ হলে কি হয়? কস থিটা হয়। এখন কস যদি 90 ডিগ্রি হয়ে যায়, কারণ পৃথিবী আর সূর্য 90 ডিগ্রি অবস্থানে আছে, তখন আমাদের টোটাল কাজটা হচ্ছে শূন্য। সো কখন কাজ হচ্ছে না? যখন এটা পৃথিবী আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ কোনো বল কাজ করে না, ঠিক আছে? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, মনে করো তুমি ব্যাগ নিয়ে একটা সমতল রাস্তায় হাঁটতেছো, তাহলে ব্যাগের সাথে সাথে কিন্তু তোমার সমতল থেকে তোমার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। সো এই যে তুমি ব্যাগ নিয়ে উঁচু নিচু পথে যদি হাঁটো, সেক্ষেত্রে কিন্তু তোমার ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা চেঞ্জ হবে, তখন কিন্তু কাজ হবে। আর যদি তুমি সমান্তরাল পথে হাঁটো, মনে করো একদম সমান রাস্তায় তুমি হাঁটতেছো, সেক্ষেত্রে কিন্তু যদি তুমি হাঁটো, তোমার কোনো কাজ হবে না। কারণ এক্ষেত্রে কি হবে না? এক্ষেত্রে কোনো সরণই হবে না, ঠিক আছে? সো যদি তুমি সমতল রাস্তা যদি বলে সমতল রাস্তা, সেক্ষেত্রে কাজ হবে কি? শূন্য। আর যদি বলা হয় অক্রবক্র রাস্তা বা বাঁকা রাস্তা বা উঁচু নিচু রাস্তা, সেক্ষেত্রে কি হবে? কাজ হবে। তো সমতল রাস্তা বললে কাজ হবে না, উঁচু নিচু রাস্তা বললে কাজ হবে। 3 নম্বর পয়েন্ট, এই যে পাথর, এই যে পাথরটিকে ঘোরানোর সময় দড়ির টান কাজ করে না। একটা পাথরকে মনে করো তুমি বৃত্তাকার পথে ঘোরাবা, সেক্ষেত্রে কিন্তু দড়ির কোনো টান কাজ করবে না, কারণ সেটাও 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আর যদি 90 ডিগ্রি ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল কাজ হয়ে যাবে কি? শূন্য। সো কোথায় কোথায় কাজ হচ্ছে, কোথায় কোথায় কাজ হচ্ছে না একটু পড়ে ফেলতে হবে। যেমন পৃথিবী যে মহাকর্ষ কারণের কারণে ঘুরতেছে, এটা শূন্য। তারপর হচ্ছে যদি হাতে একটা ব্যাগ নিয়ে সমতল পথে গেলে, সেটা হবে কি? কাজ হবে না। যদি হচ্ছে উঁচু নিচু রাস্তায় যাও, সেক্ষেত্রে কাজ হবে। ওকে। আচ্ছা, আর পাথরকে যদি তুমি দড়িতে ঘোরাও বৃত্তাকার পথে, সেক্ষেত্রেও কোনো কাজ হচ্ছে না, কারণ ডিস্টেন্সটা আমার চেঞ্জ হচ্ছে না, সেম ডিস্টেন্সেই ঘুরতেছে জিনিসটা, সেক্ষেত্রেও কাজ হবে না। সো কোথায় কোথায় কাজ হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে না, এই জিনিসগুলো একটু পড়বা। এটা হচ্ছে 1 স্টার, হ্যাঁ, 1 স্টার, এটা একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে? 1 স্টার এই এক্সাম্পল গুলা। আচ্ছা, এখন দেখো আমরা কিছু ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি। দেখো আমাদের কি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এই তো। সো আমাদের যদি বল শূন্য হয়, তাহলে আমাদের কাজ শূন্য। যদি আমাদের স্মরণ শূন্য হয়, তাহলে আমাদের কাজ শূন্য। বা যদি আমাদের কস থিটা এটা আমার শূন্য হয়, তাও কিন্তু আমাদের কি? কাজ শূন্য। সো আমাদের কি কি শর্তে কাজ শূন্য হতে পারে? এরকম 3টা শর্ত আমাদের পড়তে হবে, আমরা একটু পরে সেটা দেখবো। তার আগে আমাদের এখানে 2টা কাজ কথা বলছি, দেখো। একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিপরীতে কাজ। বলের দ্বারা কাজ মানে, যদি তোমার হাত থেকে একটা কলম পড়ে যায়, অভিকর্ষ বলের প্রভাবে তোমার হাত থেকে একটা কলম পড়ে নিচে যাচ্ছে, সেটা না হচ্ছে বলের দ্বারা কাজ, অর্থাৎ অভিকর্ষের দিকে হচ্ছে। তুমি কখন ধনাত্মক কাজ বলবা? যখন তোমার বল প্রয়োগ করতেছে এইদিকে, সরানো হচ্ছে এইদিকে, তার নাম হচ্ছে পজিটিভ কাজ বা অভিকর্ষ বলের কাজ। তুমি বল প্রয়োগ করলে এদিকে, ঠিক আছে, স্মরণ হলো এদিকে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কাজ। সো কখন অভিকর্ষ বলের বিপরীতে কাজ হবে আর কখন অভিকর্ষ বলের জন্য কাজ হবে বা ধনাত্মক কাজ হবে, এগুলো আমাদের একটু ভালো করে শিখতে হবে। এখন দেখো একটা কথা, দেখো, মনে করো বলের দ্বারা কাজ, হ্যাঁ, মনে করো তুমি বলের দ্বারা কাজ, অর্থাৎ তুমি বল যেদিকে দিচ্ছ সেদিকে সরণ হচ্ছে, বলের দ্বারা কাজ, ঠিক আছে? তুমি বল যেদিকে দিচ্ছ, মনে করো এদিকে বল দিলা, হ্যাঁ, এদিকে সরণ হলো, তাহলে বলের দ্বারা কাজ মানে তুমি যেদিকে বল দিচ্ছ সেদিকে সরণ হচ্ছে। সো এদিকে যদি সরণ হয়, এদিকে মনে করো সরণ হচ্ছে বলের দ্বারা কাজ। সো যখন এই দিকে সরণ হচ্ছে, দেখো আমরা জানি 2টা টার্ম আছে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে কি? স্থিতি শক্তি। মাথায় রাখবা, যেটা হচ্ছে স্থিতি শক্তি এটা হচ্ছে উচ্চতার সাথে সম্পর্কিত, যেটা স্থিতি শক্তি সেটা হচ্ছে উচ্চতার সাথে সম্পর্কিত, অর্থাৎ ভূমি ভাইয়া, থেকে। হ্যাঁ, বিভব শক্তি আর স্থিতি শক্তি এক ও না? সরি সরি সরি, মাথা ঠিক নেই রে। একটা গতি যে বিভব শক্তি। শক্তি, একটা গতি হচ্ছে শক্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই যেটা বিভব শক্তি, সেটা হচ্ছে তোমার ভূমি থেকে কতখানি উঁচু আছে, ঠিক আছে, এটা নির্ণয় করে, এটার উপর ডিপেন্ড করে ভূমি থেকে কতটা উচ্চতায় আছে। সো চিন্তা করো, যখন একটা জিনিস বলের দ্বারা কাজ হচ্ছে, অর্থাৎ নিচের দিকে পড়তেছে, তাহলে বলো তো তার উচ্চতা আস্তে আস্তে বাড়ে না কমে? উচ্চতা মাই নিচের গড। দিকে হ্যাঁ, হ্যাঁ, একটা নিচের কমে দিকে পড়তেছে, হ্যাঁ, তাহলে তার কিন্তু পারে। ছাগল নিচের দিকে কমতেছে না, কমে তাহলে উচ্চতা কমতেছে। এখন উচ্চতা কমা মানে কি? তার বিভব শক্তি
কি হচ্ছে? বেশি বিভব হওয়া। শক্তি কমে যাওয়া আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া। গতিশক্তি বৃদ্ধি বিভব পাওয়া। শক্তি কমে যাচ্ছে, কারণ তুমি যখন নিচে নামবা মানে বলের দ্বারা যখন কাজ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, যখন আস্তে আস্তে নিচে নামতেছে না, সো আমাদের দূরত্ব কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে। সো যখন মাটি থেকে দূরত্ব কমা মানে কি? বিভব শক্তি কমে যাওয়া, বিভব শক্তি কমে যাওয়া। আর যখন আস্তে আস্তে নিচে নামতেছে তখন তার বেগ বাড়তিছে, ত্বরণে নামতেছে, গতিশক্তি জি ত্বরণে, সেক্ষেত্রে গতিশক্তি বাড়তিছে। সো যখন বলের দ্বারা কাজ হয় বিভব শক্তি কমে গতিশক্তি বাড়ে। এখন উল্টা কথা, বলের বিপরীতে, বলের বিপরীতে যদি কাজ করা হয়, বলের বিপরীতে, তাহলে মনে করো কি করতেছে? নিচ থেকে উপরে উঠাচ্ছে, নিচ থেকে কি করতেছে? উপরে উঠাচ্ছে। ঠিক আছে, নিচ থেকে কোথায় যাচ্ছে? উপরে উঠতেছে। সেক্ষেত্রে দেখো আস্তে আস্তে আমাদের উচ্চতা কি হচ্ছে? বাড়তেছে না? এই পয়েন্টে হ্যাঁ। উচ্চতা, হ্যাঁ, আস্তে আস্তে কি হচ্ছে? উচ্চতা বাড়তেছে। তো যেহেতু আস্তে আস্তে উচ্চতা বাড়তেছে, সে যখন বলের বিপরীতে কাজ করা হবে, অভিকর্ষ বলের প্রভাবে বিপরীতে কাজ করা হচ্ছে, তখন আমাদের বিভব শক্তি কি হচ্ছে? আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আস্তে আস্তে বাড়তেছে। আর তাহলে আমাদের গতিশক্তি কি হবে? হ্রাস হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস হবে। আচ্ছা, একটা ফোন আসছে, একটু ধরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমাদের এই দুটো জিনিস বুঝতে হবে। হ্যাঁ, আমি একটু সুন্দরভাবে দাগাই দিই। দেখো এখানে একটা কি বলছে? বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তো বলের দ্বারা কাজ হলে কি হচ্ছে? দেখো এই যে বলের দ্বারা কাজ হলে স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে, গতিশক্তি কি হচ্ছে? বাড়তেছে, কারণ নিচে নামতেছে, ত্বরণ বাড়তেছে। আচ্ছা, আর বলের বিরুদ্ধে কাজ হলে উপরে উঠাচ্ছে না, তাহলে আস্তে আস্তে দূরত্ব মানে উচ্চতা বাড়তেছে। তার মানে কি হচ্ছে? বলের বিরুদ্ধে কাজ হলে স্থিতিশক্তি বাড়তেছে বা বিভব শক্তি বাড়তেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে গতিশক্তি কি হচ্ছে? গতিশক্তি কমতেছে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা কোণের বিষয়গুলো যদি চিন্তা করি, যে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস কস থিটা। সো আমাদের কস থিটার কথা যদি আমি চিন্তা করি, আমাদের নর্মালি যে কস 0 ডিগ্রি, সেটার মান হচ্ছে 1। কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। আর কস 90 ডিগ্রি মান কত? কে বলতে পারবা? জিরো। জিরো। হ্যাঁ, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। দেখো এখন আমাদের দুই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তিন ধরনের পরিস্থিতি। একটা আমাদের ধনাত্মক কাজ হতে পারে, মানে এটা কি পজিটিভ কাজ হবে, যখন আমাদের কোণের মান কি হবে? 90 ডিগ্রি অপেক্ষা কম হবে। কারণ যখন 90 ডিগ্রি ছোট। অপেক্ষা কম হবে তখন সেটা অবশ্যই কি হবে? ধনাত্মক কাজ হবে। ধনাত্মক। আর আর যদি 90 ডিগ্রি হয়ে ধনাত্মক যায় কাজ। তখন সেটা কোন কাজ হবে? শূন্য। জিরো। শূন্য শূন্য কাজ। কাজ। যখন সেটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটা শূন্য কাজ। তার মানে যদি ধনাত্মক কাজ হওয়ার সুযোগ থাকে তাহলে আমার অবশ্যই সেটা কি হবে? 90 ডিগ্রি থেকে কম হইতে হবে। কম হবে। আর যদি 90 ডিগ্রি হয়ে যায় সেটা তো শূন্য কাজ হয়ে যাবে। আর যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় সেটা কি হবে? ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। ওকে, ঠিক আছে। সো এখানে এটা বলছে, ঠিক আছে। এই দেখো একটা হচ্ছে বলের দ্বারা কাজের ক্ষেত্রে, একটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এই যে ঠিক আছে। দেখো এখানে এই মিউট করো, কথা বলে কে? আচ্ছা, সো দেখো এখানে এই যে 90 ডিগ্রি অপেক্ষা কি হচ্ছে? কোণের মানটা কম হচ্ছে, এই জন্য এটা কি ধনাত্মক কাজ। আর যদি 90 ডিগ্রি কোনো কারণে হয়ে যায় তাহলে সেটা কি হয়ে গেল? শূন্য কাজ হয়ে যাবে। হ্যাঁ, সেটা কি হয়ে যাবে? শূন্য কাজ হয়ে যাবে। আর 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম বা সমান, সেক্ষেত্রে সেটা কি হবে? ঋণাত্মক কাজ হবে। ঋণাত্মক কাজ। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো আস্তে আস্তে বুঝে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, এই আর কি। সো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমাদের নেক্সট যে পয়েন্টটা, আচ্ছা এখান থেকে এই যে একটা অঙ্ক আছে তোমাদের বইতে, দেখবো 3 নম্বর একটা অঙ্ক আছে, এইগুলো একটু ইউনিভার্সিটিতে আসে, বুঝছো? সহজ জিনিস। মনে করো বল দিছে আর সরণ দিছে, আর বল আর সরণের স্কেলার গুণফলিত কাজ। সো স্কেলার গুণফল আশা করি ভেক্টরে পারো, যে আইটিক এর সাথে কার গুণ হয়? আইটিক। জেটিক এর সাথে জেটিক এর, কে এর সাথে কে এর গুণ হয়। এগুলো সবাই আশা করি পারো। ঠিক আছে, এরকম কিছু অঙ্ক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা, ইউনিভার্সিটিতে আসে। ওকে, এখন মিউট করে দিলাম। আচ্ছা, এখন দেখো কাজ শূন্য হওয়ার শর্ত, এটা হচ্ছে আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, টেনিস্টার একটা টপিক, যে কাজ কখন শূন্য হচ্ছে। দেখো যদি সরণ শূন্য হয় তাহলে তো কাজ শূন্য হয়ে যাবে। আবার যদি বল শূন্য হয় তাহলে কিন্তু কাজও শূন্য হয়ে যাবে। যেমন আমাদের কাজ সমান সমান কি? কাজ সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন যদি আমাদের কি হয়? এখন যদি আমাদের সরণ শূন্য হয় মানে কি এস শূন্য হয়ে যায়, তার মানে কি কাজ শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন একটা কথা চিন্তা করো, এই কস থিটা হচ্ছে এই বল আর এই সরণ, এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায় তখন আমাদের কাজ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো মাথায় রাখবে এটা কার কার মধ্যবর্তী কোণ। দেখবা যে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিবে যে বল আর সরণ বদলে লিখে দিবে বল আর বেগ। সো বল আর বেগ কিন্তু ভুল। অ্যান্সার কি? বল আর সরণের মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ? বল আর সরণের। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ, নট বল আর বেগ, বল আর সরণের। আর 90 ডিগ্রি হলে শূন্য হবে। 3 নম্বর তো আমরা একটু আগে দেখলাম, সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন কি হবে?
কাজ শূন্য হবে। বৃত্তাকার পথে তুমি একটা রশির চারদিকে ঘোরাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওকে, সো এই তিনটা কারণে আমাদের কাজ কি হতে পারে, শূন্য হতে পারে। তুমি আরো বলতে পারো যখন বল হবে না, যে বল থাকবে না, বল শূন্য, কাজ শূন্য, স্মরণ শূন্য, কাজ শূন্য, cos থিটা শূন্য, স্মরণ শূন্য। cos থিটা কখন শূন্য হবে, যখন কোণের মান 90 ডিগ্রি হবে। সো এই তিনটা কাজের জন্য কাজ শূন্য হতে পারে। ওকে, আচ্ছা, এটা একটা 10 স্টার টপিক, ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা, তারপরে এখানে এরকম কিছু দেয় নাই। সো আচ্ছা, এখানে আমরা চারটা জিনিস একসাথে শিখবো। হ্যাঁ, চারটা জিনিস আমরা একসাথে একটু শিখবো। সো দেখো, একটু লিখে নাও, বইতে একটু লিখে নিও। হ্যাঁ, একটা হচ্ছে তোমার, এখন আমরা যদি যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে বল প্রধানত কয় প্রকার, এরকম কোশ্চেন যদি আসে যে বল প্রধানত কয় প্রকার, এই কোশ্চেনটা আনসার কি বলতে পারবা? এই কোশ্চেনটা আনসার কি বলতে পারবা? বল প্রধানত কয় প্রকার? হ্যাঁ, এই ভুলটা করবা, আমি এই যে চার শোনো প্রকার। শোনো, যদি বলে যে বল প্রধানত কয় প্রকার, সেটা আনসার হবে 2 প্রকার। আমরা একটু পরে দেখতেছি। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বল। আর যদি বলে মৌলিক বল, সেক্ষেত্রে হচ্ছে 4 প্রকার, মাথায় রাখবা। সো তুমি দেখবে যে মৌলিক কথাটা আছে কিনা, আমরা বইতে দাগাই দেবো। যদি মৌলিক কথাটা থাকে সেটা হচ্ছে 4 প্রকার, আর যদি মৌলিক কথা না থাকে সেটা কিন্তু বল 2 প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, সরি, কাজ হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, বলি বলি হবে, বলি হবে, বলি হবে, 2 ভাবে কাজ করে। এটা আমরা বইতে একটু দাগাই দেবো। হ্যাঁ, তো মাথা কাজ করতেছে না, সারাদিন করেছি। আচ্ছা, আর মৌলিক বল হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। এটা আমরা একটু এখন বইতে দেখি, দাঁড়াও। আচ্ছা, এই দেখো, বল সাধারণত 2 প্রকার। হ্যাঁ, বল সাধারণত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ধ্রুব বল, একটা হচ্ছে পরিবর্তনশীল বল। বল সাধারণত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ধ্রুব বল, একটা হচ্ছে পরিবর্তনশীল বল। সো সুন্দর করে 5 স্টার দিয়ে নাও, দেখবা যে বইতে তোমাদের যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, বল সাধারণত কয় প্রকার, দেখবে সবাই অ্যান্সার দিছে 4 প্রকার, যে মৌলিক বলের কথা বলতেছে। কিন্তু স্যারা কিন্তু এখান থেকে কোশ্চেন করেছে। যদি বলা থাকে মৌলিক বল, লিখে নাও, যদি বলা থাকে মৌলিক, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? 4। যদি বলা থাকে মৌলিক বল, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 4। আর যদি বলা থাকে বল সাধারণত কয় প্রকার, একটা হচ্ছে ধ্রুব বল, একটা হচ্ছে পরিবর্তনশীল বল। এই কোশ্চেনগুলোতে কিন্তু প্রধান মার্ক খেয়ে যাবে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো পারবে আশা করি। সো এটা একটু 5 স্টার দিয়ে নাও। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা কনফিউশন ক্লিয়ার হয়েছে? একটা হচ্ছে বল, ধ্রুব বল আর পরিবর্তনশীল বল, আর একটা হচ্ছে মৌলিক বল। ক্লিয়ার হয়েছে এটার কনফিউশন? জি ভাইয়া। জি। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা 4টা পয়েন্ট পড়বো। দেখো, একটা হচ্ছে ধ্রুব বল। ধ্রুব বল মানে হচ্ছে যে বলটা চেঞ্জ হচ্ছে না, কন্টিনিউয়াস সেম বল। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ হতে পারে, ঠিক আছে। একটা হতে পারে কি, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। বল তো, কাজের জন্য তো আমাদের বল লাগবে। আচ্ছা, একটা হতে পারে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। দেখো, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। একটা হতে পারে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এটা হতে পারে হচ্ছে অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এই আর কি। তো দেখো, আমাদের দেখুন ধ্রুব বল দ্বারা কৃত কাজ হবে, তখন আমাদের নর্মাল সূত্র এফ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে। ডাব্লিউ সমান সমান কি, এফ এস। এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তাই দেখে কি লিখতে পারি, এফ এস কস থিটা, ঠিক আছে। আমি কি লিখতে পারি, এফ এস কস থিটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। আচ্ছা, এফ এস কস থিটা আমি এভাবে লিখতে পারি। এখন যদি বলি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, দেখো যেহেতু বলটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল, সেহেতু আমাদের একটা লিমিট থাকবে, যে এই পরিবর্তন থেকে এই পর্যন্ত পরিবর্তন হলো। তো সেক্ষেত্রে আমাদের লিমিট কাজ করবে। কি কাজ করবে? লিমিট কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবং লিমিট কাজ করবে, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে, বল গুণন সরণ, ডিএক্স দ্বারা কি করে, লিমিট প্রকাশ করতেছে, সরণ। তো এটা হচ্ছে আমাদের কি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বলকে অনেকে স্থির বল বলে, কারণ স্থির মানে কি, ধ্রুব মানে চেঞ্জ হয় না, ঠিক আছে, এই আর কি। এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এটা খুব 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 ইম্পর্টেন্ট। হাফ কে এক্স স্কয়ার, এগুলো আমরা সব এক্স স্কয়ার। ডিটেলস পড়বো। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা হচ্ছে 10 স্টার, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তোমরা সবাই জানো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তার মানে কাজ, কাজ বলছে না, তার মানে এখানে সংজ্ঞাটা কি হবে, বল গুণন সরণ, এই তো হবে, বল গুণন সরণ। আমাকে কেউ বলতে পারবা যে অভিকর্ষ বল আছে না, যে অভিকর্ষ বল, এমজি ডেলিস। অভিকর্ষ বলের সূত্রটা কি, কেউ বলতে পারবা? এমজি। জি এ না, এটা
অভিকর্ষ বলের সূত্র এটা মনে নাই, G(m1 m2)। জি এম এম বাই আর টু স্কয়ার। বাই আর ডি স্কোয়ার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। তাহলে আমাদের এখানে সুন্দরভাবে বসায় দাও G(m1 m2)d²। এম টু ঠিক আছে, বাই এটা হচ্ছে ডি স্কয়ার গুণন আর সরণ স্কয়ার। কি, সরণ হচ্ছে উচ্চতা h। সো এটা হচ্ছে আমাদের কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটাকে আবার এভাবে লেখা যায়, W = mgh। এটাকে কিভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, W = mgh। ঠিক আছে। আচ্ছা, এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যায়, এবং এটা অনেক সময় কি বলে, বিভব শক্তির সূত্র জানো সবাই, EP = এম জি এইচ, এইচ। একই জিনিস, হ্যাঁ একই জিনিস, ঠিক আছে, একই সূত্র কিন্তু। সো আমাদের যখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বলবে, আমরা এটাও ইউজ করতে পারবো, আবার এটা ইউজ করতে পারবো, যে সব W ক্ষেত্রে তো এম জি এইচ = ইউজ করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে। এটা একটু বইতে লাগবে, যেহেতু বইতে আছে, হ্যাঁ। ভি আচ্ছা, স্কয়ারের মান বের করলে হুম এইটাই হুম, আসে। ও বড় বড় সূত্র লাগবে না, এগুলো একটু পড়বা, ঠিক আছে। আর এখানে ইপি মানে হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে mgh। সো এখন দেখো এখান থেকে কোশ্চেন কেমনে আসবে, আমার ফেভারিট হচ্ছে এটা, এটা থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এগুলো আমরা সব শিখবো, একদম ডিটেল শিখবো একটু পরে। আচ্ছা, এখন যদি স্থিতিস্থাপক পরীক্ষায়, আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এটা স্প্রিং দুবক, আমরা একটু বলতেছি না, একটু পরে আমরা এগুলো আলোচনা করব। আমি একটু জাস্ট তোমাদের বলে নিচ্ছি। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং স্থিতিস্থাপক না, তুমি যদি উপরের দিকে স্প্রিং এভাবে করো, নিচে নেমে আসবে না, ড্রপ খায় নিচে নেমে জি। আসবে। তো এদিকে তুমি স্প্রিং এ দেখবা উপরের দিকে বল প্রয়োগ করতেছো, স্প্রিং ছেড়ে দাও, দেখবা যে সেটা সরানো হচ্ছে নিচের দিকে, এই জন্য এখানে মাইনাস ইউজ করা হয়। যাই হোক, তো আমাদের এই চারটা সূত্র ভালোভাবে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। যদি আমি সরণ দ্বিগুণ করি, দেখো আমাদের তাহলে এটাকে এভাবে লেখা যায় না, হাফ আমাদের এখানে ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, সো আমরা লিখতে পারি না W = x², এভাবে লিখতে পারি কিনা, W = x²। সো আমরা লিখতে পারি, যদি আমাদের সরণ হয় দ্বিগুণ, কাজ হবে 4 গুণ, সরণ হয় 5 গুণ, কাজ হবে 25 গুণ, সরণ যদি অর্ধেক হয় কাজ হবে 1/4, সরণ যদি 4 গুণ হয় কাজ হবে 16 গুণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। সো আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এটার সাথে সরণের একটা সম্পর্ক আছে। তো সরণ দ্বিগুণ করলাম, আমাদের কাজ হবে 4 গুণ, সরণ 3 গুণ করলাম, কাজ হবে 9 গুণ। এই জিনিসগুলো শিখতে হবে, আমরা একটু পর বইতে দেখবো, একসাথে দেখালাম, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানে ভাইয়া, যে বল কর্তৃক কৃত কাজ, হ্যাঁ, ধ্রুব বল কর্তৃক কৃত কাজ আমরা একটু শিখছি। ধ্রুব বল কর্তৃক কৃত কাজ W = কি, Fs cos θ, এটা হ্যাঁ, ধ্রুব বল কর্তৃক কৃত কাজ কি, Fs cos θ, এটা সুন্দরভাবে শিখছি। আচ্ছা, তারপর এখানে তিনটে কাজ, এটা আমরা একটু আগে দেখছি, যে ধনাত্মক কাজ কখন হবে, শূন্য কাজ কখন হবে, আর ঋণাত্মক কাজ কখন হবে। ঠিক আছে, যখন ঋণাত্মক কাজ হবে 180 ডিগ্রি হবে, তখন কিন্তু কি হয়ে যাবে, 180 ডিগ্রি মানে হচ্ছে -1। ঠিক আছে, সো আমাদের তখন কি হয়ে যাবে, এটা হচ্ছে -Fs হয়ে যাবে। ঠিক আছে, সো একটা হচ্ছে তোমার বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, একটা হচ্ছে শূন্য কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। যখন এটার মান শূন্য হবে তখন সর্বাধিক কাজ হবে। ঠিক আছে, কারণ cos 0 ডিগ্রি মান কত, 1। সো যখন এটার cos থিটার মান 0 ডিগ্রি হবে, তখন কাজ হবে কি, ম্যাক্সিমাম। ঠিক আছে, সো ধনাত্মক কাজ। ঠিক আছে, একটা হচ্ছে শূন্য কাজ, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। ঠিক আছে, যদি থিটার মান 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে হবে কি, ঋণাত্মক কাজ। এই তিনটা কাজ সম্পর্কে আমাদের জানতে হবে, কখন ধনাত্মক কাজ হবে, কখন শূন্য কাজ হবে, কখন ঋণাত্মক কাজ হবে। আচ্ছা, এই তিনটা একই জিনিস। আচ্ছা, এখন ভাই দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমি তোমাদের কি বলছিলাম, পরিবর্তনশীল বলছে না, তার মানে সেখানে অবশ্যই একটা কি থাকবে, একটা লিমিট থাকবে। দেখো এখানে একটা লিমিট দিছে, যে x1 থেকে x2 তে গেল, একটা লিমিট দিয়ে দিছে। সো fx কি বল, আর dx কি সরণ। সো বল গুণন সরণ মানে কি, বল গুণন সরণ মানে হচ্ছে কাজ। এবং যেহেতু এটা তোমার হচ্ছে পরিবর্তনশীল বল, তার মানে কি, এখানে বলটা একটু চেঞ্জ হচ্ছে, অন্য জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, বলের মানটা চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটু রিডিং দিতে পারো, তাছাড়া ভাবে লাগবে না। এই যে এখন আমাদের 3 নাম্বারটা। আচ্ছা, এখন দেখো বলছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, দেখো আমরা আমরা এই সূত্রটা শিখছি না, W = ½ kx²। এখন এখানে কেটা কি, এখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তুমি দেখো স্প্রিং কে এক একক পরিমাণ স্মরণ ঘটাতে যে পরিমাণ বল লাগতেছে, সেটা কি, স্প্রিং ধ্রুবক। এই তো। সো দেখো আমরা কিন্তু সূত্র জানি, যে ½ kx²। এখানে দেখো এক্স হচ্ছে সরণ। সো যদি পরীক্ষায় কোশ্চেন আসে, যে স্প্রিং বা স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে আমি যদি সরণ 4 গুণ ঘটাই, আমার কত গুণ কাজ হবে, আনসার হচ্ছে 16 গুণ। কারণ আমাদের ডাব্লিউ এর সাথে এক্স এর সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপক বলের বিপরীতে সরণ 2 গুণ করলে কাজ হবে 4 গুণ। এখানে বলো তো বিপরীতে কথাটা কেন বলছে, কারণ দেখো তুমি যখন স্প্রিং এ উপরের দিকে নিয়ে যাবা, ছেড়ে দাও, স্প্রিং কিন্তু নিচের দিকে নেমে যাবে। সো এই জন্য এখানে কি করতে ইউজ করছে, বিপরীত দিকে ইউজ করছে। সো তুমি এখানে বল দিচ্ছ কোন দিকে, উপরের দিকে, কিন্তু কি হচ্ছে, সরণ হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, সো এখানে বিপরীত চিহ্ন, এই জন্য এখানে বিপরীত কথাটা বলছে।
সো আমাদের এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখানে সূত্রটা লাগবে আর এখানে লাগবে ডাব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে মনে করো একটা কলম, হ্যাঁ, এই কলমটা তুমি নিচে ফেলে দিলা। সো এটা হচ্ছে অভিকর্ষের বল বল দ্বারা কৃত কাজ। সো যখন তুমি কলমটা তুলবা তোমার বলের সাপেক্ষে, কোশ্চেনটা ভালো করে শোনো, তোমার বলের সাপেক্ষে তুমি যখন কলমটা তুলবা তখন এটা ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ? ঋণাত্মক। ঋণাত্মক ধনাত্মক। কাজ, বলের বিরুদ্ধে। হ্যাঁ, বলের দিকে না বলের বিপরীতে? বলের বিপরীত। বলের দিকে। এই যে অফলাইনে পড়ছে যারা তারা পারতেছে। দেখো কোশ্চেনটা বুঝো, আমি বলছি তোমার বল দ্বারা, সো তুমি এখানে বল দিচ্ছ কোন দিকে? উপরের দিকে। দেখো একটু স্ক্রিনটা বড় করে দিই না। আচ্ছা দেখো আমি বলি, তুমি বল দিচ্ছ কোন দিকে? তুমি উপরের দিকে কলমটা তোলার জন্য বল দিচ্ছ। সো তুমি যেদিকে বল দিচ্ছ সরণ তো ওই দিকেই হচ্ছে, তাহলে অবশ্যই এটা কি কাজ হবে? ধনাত্মক কাজ হবে। ধনাত্মক কাজ। তুমি যেদিকে বল দিবা সেই দিকে যদি সরণ হয়ে যায় সেটা ধনাত্মক কাজ, আর তুমি যেদিকে বল দিবা সেদিকে যদি সরণ না হয় সেটা ঋণাত্মক কাজ। সো আমাদের এই কাজটা হচ্ছে কি? অবশ্যই বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। সো যখন তুমি কলমটা উঠাচ্ছ তোমার বলের সাপেক্ষে সেটা ধনাত্মক কাজ, কারণ তোমার বল দিয়েছিল কলম উঠানোর ক্ষেত্রে উপরের দিকে, সেটা ধনাত্মক কাজ। কিন্তু যখন বলবে যে অভিকর্ষ বলের সাপেক্ষে, অভিকর্ষ বল তো নিচের দিকে কাজ করে অলওয়েজ, তাহলে তুমি যখন অভিকর্ষ বলের সাপেক্ষে বলবে তখন তোমার এই যে কলম উঠাইছো না, এই কাজটা হবে ঋণাত্মক কাজ। কিন্তু যখন বলবে তোমার বলের সাপেক্ষে তখন সেটা ধনাত্মক কাজ হবে। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা আমরা একটু আগে দেখছি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই যে এটা, ঠিক আছে। ডাব্লিউ সমানুপাতিক এইচ, কারণ আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। আমাদের বড় সূত্রটার কথা চিন্তা করো, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে কি ডাব্লিউর সাথে কি সম্পর্ক? জি এর এইচ এর কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। সো অভিকর্ষ বলের বিপরীতে যদি সরণ 3 গুণ হয় কৃতকাজও 3 গুণ হবে, যদি সরণ 4 গুণ হয় কৃতকাজও 4 গুণ হবে। অর্থাৎ কি? বলের উচ্চতার সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কাজ হবে কেমন? উচ্চতার সমানুপাতিক। আর ওই জায়গায় কাজ হবে কেমন? উচ্চতার বর্গের সমানুপাতিক। এক জায়গায় কাজ হবে উচ্চতার বর্গের সমানুপাতিক, আর এক জায়গায় কাজ হবে কি? শুধু শুধু সমানুপাতিক, উচ্চতার সমানুপাতিক। সো স্থিতিস্থাপক বল বললে বর্গের সমানুপাতিক, আর যদি বলা হয় অভিকর্ষ বল বা বিভব শক্তি সেক্ষেত্রে আমাদের কি হবে? শুধু সমানুপাতিক। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। এই দেখো 3 গুণ করলে স্বর্ণ কৃতকার্য কত গুণ হবে? 3 গুণ, কারণ এটা শুধু সমানুপাতিক। আর যখন স্থিতিস্থাপক বলের কথা বলবে তখন বর্গের সমানুপাতিক। এই কথাটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এই যে আমাদের এক্সপেক্টেড সংজ্ঞা, এটা ক নম্বরে আসে এইচএসসি তে। দেখো, স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে কি বলা হয়? স্প্রিং বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়। সো দেখো আমি কি করলাম, মনে করি একটা স্পিন আছে, আমি কি একে কি করলাম? এক একক বৃত্তের জন্য, ঠিক আছে, এদিকে চাপ দিলাম, এদিকে বল দিলাম, এটা 1 একক পরিমাণ বাড়লো, 1 একক পরিমাণে বাড়লো। আমার যে বলটা দিছে না এর নাম কি? স্প্রিং ধ্রুবক। সো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে এফ বাই এক্স। আমরা কতখানি বল দিছি 1 একক বাড়ানোর জন্য, এর নাম কি? এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। সো এটার আমাদের একক কি হবে? নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কি? নিউটন পার মিটার। এটা মাত্রা বলো, নিউটনের বলের মাত্রা বের করবা আর এটাকে আহ, দৈর্ঘ্যের মাত্রা দ্বারা বিয়োগ করে দিবা, তাহলে আমরা কি পাবো? স্প্রিং ধ্রুবকের মাত্রা পাবো। দুইটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, একটা স্প্রিং ধ্রুবকের একক, একটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসার মতো 5 স্টার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে 5 স্টার। আচ্ছা আচ্ছা, এখানে এই যে স্প্রিং ধ্রুবকের এটা সেম জিনিস, বুঝছো? আমরা কিন্তু সেম জিনিস একটু আগেই পড়ছি যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখানে বলছে যে স্থিতিশক্তির পরিমাণ হবে কত? সেম জিনিস, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, একই জিনিস হবে। আচ্ছা, এখন ভাই দেখো একটা কথা বলছে যে জানার বিষয়, স্প্রিং ধ্রুবক নির্ভর করে 3টা জিনিসের উপর। মনে করো এরকম একটা স্প্রিং আছে আর একটা স্প্রিং এরকম আছে। বলতো কোন জিনিসকে যদি আমি চাপ দেই, সেম পরিমাণ যদি চাপ দেই বা বল প্রয়োগ করি, বলতো কোনটার সরণ বেশি করবে? এর নাকি বির? এর। এর। আচ্ছা, তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক অবশ্যই কার উপর নির্ভর করবে? দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। আর কি নির্ভর করবে? জ্যামিতিক গঠনের উপর, কোনটার স্ট্রাকচার কেমন। আরেকটা হচ্ছে অবশ্যই পদার্থের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করবে। যে পদার্থটা বেশি স্থিতিস্থাপক তাকে যদি তুমি বল করো সে বেশি পিছনের দিকে আসবে, যা কম স্থিতিস্থাপক তাকে বল করলে কিন্তু কম আসবে। যেমন তুমি যদি রাবারকে একদিকে মুভ করো তাহলে রাবার বেশি আসবে, তুমি যদি একটা লোহাকে মুভ করো সেটা কিন্তু কি আসবে? অনেক কম আসবে, কারণ তার স্থিতিস্থাপক অনেক কম, ঠিক আছে। আচ্ছা, এই আর কি ব্যাপার স্যাপার। সো আমাদের এই 4টা জিনিস পড়বা, 3টা জিনিস পড়বা, দৈর্ঘ্যের উপর, জ্যামিতিক গঠনের উপর, আর হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার উপর। হ্যাঁ, 3টা বার সুন্দরভাবে পড়বা 5 স্টার, ঠিক আছে। আচ্ছা এক্স এর মান যদি কমে তাহলে কে এর মান বৃদ্ধি পাবে, এটা একটু বোঝান। আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমাদের অভিকর্ষ বলটা এখানে দিছে, ঠিক আছে। আচ্ছা
বুঝতে পারছো? এই অভিকর্ষ বল 9-10 থেকে তোমরা যেটা করছো আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে অভিকর্ষ বল দেখছো সেম জিনিস, ডাব্লিউ ইকুয়াল টু কি mgs। এখানে কেন এমটা মাইনাস হয়েছে বলো তো? এখানে কেন মাইনাস হয়েছে? কারণ এখানে উচ্চতা নেগেটিভ হয়েছে, বস্তু উপরে ওঠানোর ক্ষেত্রে, যে উপরে উঠাচ্ছে। তো যখন উপরে উঠাবে হাইটটা, এর ক্ষেত্রে কি, ব্যাগের এর ক্ষেত্রে যে এম জিটা কি নেগেটিভ হবে, কারণ এখানে বলছে অভিকর্ষ বলের সাপেক্ষে। এখানে কিন্তু বলছে কি অভিকর্ষ বলের সাপেক্ষে। এখন অভিকর্ষ বলের সাপেক্ষে অবশ্যই তুমি যখন জিনিসটা ফেলায় দিবা পজিটিভ, যখন জিনিসটাকে অভিকর্ষ বলের সাপেক্ষে তুলবা তখন জিনিসটা হচ্ছে নেগেটিভ হবে, এই আর কি, ঠিক আছে? এবং এটা কিন্তু নর্মাল একটা সেন্স, এটা উচ্চতায় উঠানো যেতে পারে, ঠিক আছে? সো উচ্চতার উপর, তবে এর সম্পর্কটা কিন্তু সেম আছে, দেখো ডাব্লিউ সমানুপাতিক এইচ, এই সম্পর্কটা কিন্তু অলওয়েজ কি আছে, সেম আছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলি স্থিতিস্থাপক বল সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার। এখানে বলছে কি অভিকর্ষীয় বল, সো ডাব্লিউ সমানুপাতিক এইচ। সো অভিকর্ষের বিপরীতে কৃত কাজ উচ্চতার বা সরণের সমানুপাতিক। উচ্চতা 4 গুণ করা হলে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ কত গুণ হবে? 4 গুণ, মানে মেইন কথা হচ্ছে সমানুপাতিক হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন বলছে যে এই যে এটা দেখো 19-20 সালে আসলে আর কি, দেখো আনত তলবে নামার ক্ষেত্রে এখানে একটা সহজ জিনিস, এই যে এই দুইটার কথা মনে রাখবা। আচ্ছা, আনত বল বে যখন নামবে তখন কিন্তু কোণের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, তো তখন কিন্তু ওই দুটো সূত্র আর খাটবে না। আচ্ছা, এখানে আমাদের জেস্ট কথাবার্তা দুইটা লাইনে বুঝাই দিচ্ছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে অন্যদিকে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা সুন্দরভাবে 50 মেরে দাও, এটা যেটা, ঠিক আছে? আমি এতক্ষণ যেটা বলতেছিলাম একই জিনিস কিন্তু এখানে কি করছে, খুব সুন্দরভাবে তুলে ধরছে। সো যদি বলা হয় স্থিতিস্থাপক বল সেক্ষেত্রে এক ধরনের ইকুয়েশন হবে, আর যদি বলা হয় অভিকর্ষ বল সেক্ষেত্রে কিন্তু অন্য ধরনের ইকুয়েশন হবে। এই দুইটা খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমরা খুব সুন্দরভাবে এই দুইটা করে ফেলো, ওকে? আচ্ছা, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ একই জিনিস, এই যে এটা তোমাদের ওই যে অভিকর্ষ এককে আছে আর কি, ঠিক আছে? জাস্ট এই মানটা একটু দেখে নিবা, ঠিক আছে? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, ওকে, ঠিক আছে? নেগেটিভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে জানার বিষয় আবার একই জিনিস, বুঝছো? একই জিনিস, 50 স্টার দাও, দেখো একই জিনিস, যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সমানুপাতিক, তারপর হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ বর্গের সমানুপাতিক, পৃথিবীর কেন্দ্রমুখী বলে কি অভিকর্ষ বল, অভিকর্ষের বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ বল মানে কি এফ, এফ মানে কি, এফ মানে হচ্ছে জি হবে m1 m2 বাই ডি স্কোয়ার। ডিভাইডেড ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি অভিকর্ষ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অভিকর্ষ বলটা কি হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। সেই চারটা শর্ত খুব সুন্দরভাবে করে ফেলতে হবে। এখন ও একটা কোশ্চেন করলো যে স্প্রিং ধ্রুবক কখন চেঞ্জ হচ্ছে। দেখো একটা কোশ্চেন এখানে আছে যে স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করলে, মনে করো একটা স্প্রিং এরকম ছিল, তার দৈর্ঘ্য তুমি কেটে ছোট করে ফেললে, এরকম করলা। সো এখন স্প্রিংটা এরকম আছে, সো স্প্রিং এর দৈর্ঘ্য যখন ছোট করা হচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে আমাকে না? আচ্ছা, স্প্রিং এর দেখো দৈর্ঘ্য যদি আমি ছোট করি, আমাদের এরকম একটা স্প্রিং ছিল, আমি এটা দৈর্ঘ্য ছোট করলাম। আচ্ছা, এখন বলো তো আমাদের কি জানি কে সমান সমান কি এফ বাই এক্স। এখন বলো তো আমি যদি দৈর্ঘ্য ছোট করি তাহলে আমার এটা দৈর্ঘ্য ছোট হয়ে গেল না? কেটে তো ছোট করছি, কয়েক টুকরায় ভাগ করছি, তাহলে দৈর্ঘ্য ছোট হয়ে গেল। এখন যদি এটার দৈর্ঘ্য ছোট হয়, তো আমাদের স্প্রিং ধ্রুবকের মান বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। স্প্রিং ধ্রুবক কি হবে? বাড়বে। সো আমি যদি একটা স্প্রিং কে ছোট করি কেটে, সেক্ষেত্রে আমাদের স্প্রিং ধ্রুবকের মান কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করলে স্প্রিং ধ্রুবকের মান কেমন হবে? বাড়বে। স্প্রিং এর দৈর্ঘ্য যদি কেটে ছোট করি তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক কেমন হবে? বাড়বে। অনেকে বলতে পারবে "ভাই, ধ্রুবক তো চেঞ্জ হয় না", কিন্তু এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের ধ্রুবকের সংজ্ঞাই বলছে যে আমি এক একক পরিমাণ উপরের দিকে উঠালে বা এক একক পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করতে আমার যে পরিমাণ বল দিতে হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। সেক্ষেত্রে কিন্তু আমাদের দৈর্ঘ্যটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি যে স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সো দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, স্প্রিং ধ্রুবক কি হবে? চেঞ্জ হবে। এবং সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। স্প্রিং ধ্রুবক যদি কমে সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের, সরি, স্মরণটা যদি কমে সেক্ষেত্রে আমাদের স্প্রিং ধ্রুবক বাড়বে। এই পয়েন্টটা কি বুঝতে পারছো জি ভাইয়া। রোমানা? জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এই অঙ্কটা একটু দেখবা, যদি ইউনিভার্সিটিতে আসে অত মেডিকেলে লাগবে না। আচ্ছা, এই ছোট ছোট অঙ্কগুলো, এগুলো সূত্র একদম দেখো, সূত্র বসায় দেবো, দেখো এই যে হাফ কে এক্স স্কোয়ার সবগুলো মান দিয়ে দিছে, জাস্ট পয়েন্টগুলো একটু বসাই দেবে। এগুলো বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ টুইস্টার, এগুলো হচ্ছে কি করবা, বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিস করবা। আচ্ছা, দুইটা অঙ্ক করবা। আচ্ছা আচ্ছা, এখানে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ, এটা 4 নম্বর অধ্যায়ের পড়া, জাস্ট তুমি এটা পড়বা যে কৃতকাজ সমান সমান এটাকে, হ্যাঁ, টর্ক, দেখো টর্ক ইকুয়াল টু 2 পাই এন, ঠিক আছে? এন কে অনেক সময় এফ বলা হয়, ঠিক আছে? এটা জাস্ট একটু পড়বা। জুল, এটা হচ্ছে আবর্তর ক্ষেত্রে, হ্যাঁ, যেমন আমাদের নর্মাল ক্ষেত্রে এফ ইউজ করা হয়, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস।
যখন টর্কের বেলায় আসে তখন আমরা ইউজ করি কি, সরি, যখন ঘূর্ণনের ক্ষেত্রে আসে তখন আমরা এফ এর বদলে টর্ক ইউজ করি। এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, এই সূত্রটা একটু দেখে ফেলবা রিডিং। আচ্ছা, শক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেম জিনিস লাগবে। শক্তির কি লাগবে বলো তো? সংজ্ঞাটা লাগবে, যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবং শক্তির আরো কি লাগবে? একক লাগবে, মাত্রা লাগবে। এটা নর্মাল সেন্স। শক্তি কি কি লাগবে? একক, মাত্রা। এগুলো আশা করি তোমরা সবাই পারো। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো কয়েক প্রকার শক্তির বিভিন্ন রূপ দিছে। সো এই নামগুলো পড়বা সুন্দরভাবে। এবং এখানে দেখো একটা নাম আছে হচ্ছে পারমাণবিক শক্তি। সো এই নামগুলো কিন্তু পড়বা। কয়টা রূপ আছে? এরকম 9টি। ঠিক আছে, 6টি করে আছে, 9টা। ইংলিশ নামগুলো পড়বা, মেকানিক্যাল, হিট, লাইট, সাউন্ড, ম্যাগনেটিক, ইলেকট্রিক। সো দেখো এখানে কিন্তু আণবিক এনার্জি বলতে কোনো এনার্জি নাই। আণবিক বলতে কি নাই লিখে রাখো বইতে, যে আণবিক বলতে কোনো কিছু এক্সামে এটা নাই। ছিল। এখানে আছে হচ্ছে পারমাণবিক। ঠিক আছে, এখানে কিন্তু আণবিক বলতে কিছু নাই, এখানে কি আছে? পারমাণবিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সারা দিতে পারে, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে চৌম্বক শক্তি, একটা হচ্ছে তড়িৎ শক্তি। সারা এই দুইটাকে একসাথে করে দিতে পারে যে তাড়িৎ চৌম্বক শক্তি। তাড়িৎ চৌম্বক শক্তি, এটা কি আছে এখানে? নাই। না, মাথায় রাখবে। সো আমাদের কি আছে? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, নট আণবিক শক্তি। হ্যাঁ, আচ্ছা। সো আণবিক শক্তি নাই, তাড়িৎ চৌম্বক শক্তিও নাই। এই দুইটা বইতে লিখে রাখতে পারো, যে এই দুইটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সো এগুলো হচ্ছে আমাদের নাম। এই নামগুলো কষ্ট করে পড়তে হবে, আসতে পারে যে কোন ধরনের বল পাওয়া যাচ্ছে না আর কোন ধরনের শক্তি নাই। ঠিক আছে, এই আর কি। 9টা আছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের ফার্স্টে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করছে। তো যান্ত্রিক শক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। এখন গতিশক্তির ব্যাপারে সবাই জানো মোটামুটি। ই কে ইকুয়াল টু কি? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের তো এই দুটো হচ্ছে ধ্রুবক। সো আমাদের ই কে কার সাথে সম্পর্ক স্থাপন করতেছে বলতো? বি এর সাথে। বেগের বর্গের সমান। ঠিক আছে, বি এর সাথে, সরি, সমানুপাতিক হবে। হ্যাঁ, সমানুপাতিক। সো আমি যখন বেগ দ্বিগুণ করব আমার গতিশক্তি হবে কি 4 গুণ। বেগ যদি আমি 3 গুণ করি আমার গতিশক্তি হবে কি 9 গুণ, এরকম। সো বেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এই পয়েন্টটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখানে শক্তি রূপান্তর দিচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে 5 স্টার দিতে পারো। শক্তির যে রূপান্তরের ব্যাপারটা, এটা 5 স্টার দিতে পারো। সো এখানে এখান থেকে কোশ্চেন অলরেডি হয়েছে। আমি তোমাদের একটু বলে দিই কোন কোন পয়েন্টগুলো পড়বা। 1 নম্বরটা পড়বা, তারপর হচ্ছে এখানে 7 নম্বরটা পড়বা, 5 নম্বরটা পড়বা। ঠিক আছে, এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে দু একটা আলোচনা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। যেমন এখানে বলছে যে 2 হাত যদি তালু, হ্যাঁ, যদি আমি ঘর্ষণ এভাবে দেই, 2 হাতে যদি এভাবে ঘর্ষণ দেয়, সেক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আরেকবার একটু বলবেন? দেখো এখানে লেখা আছে যে 1, 5, 7। হ্যাঁ, 1, 5, 7 এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তোমরা বাকি করে রিডিং গুলো বুঝতে পারবা। যেমন আমি যদি লাইট দেই, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ শক্তি হচ্ছে কি আলোক শক্তিতে। যদি আমি ফ্যান অন করি, বিদ্যুৎ শক্তি হচ্ছে তোমার গতিশক্তিতে, এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা। সেখানে বলছে যে ফটোগ্রাফিক প্লেটের উপর আলোক সম্পাদিত করলে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি করা যায়। সো যেহেতু এখানে ফটোগ্রাফিক প্লেটের উপর আলো ফেলানো হচ্ছে, সো এখানে মানে চেঞ্জ হবে কার আলোক শক্তির। তো আলোক শক্তি এখানে কি হবে? রাসায়নিক শক্তিতে হবে, কারণ এখানে রাসায়নিক বিক্রিয়া করতেছে। সো এখানে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হবে। এটা একটা পয়েন্ট। তারপর সেখানে বলছে যে ইলেকট্রন নির্গত হতে দেখা যায়, একে বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো আমাদের এই ফটো ইলেকট্রিন কোষ বা ফটো ইলেকট্রিন ইফেক্ট কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ক্যালসিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে, পটাশিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে, রুবিডিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা আমাদের 8 নম্বর অধ্যায়তে আছে। এখানে আবার দিছে দেখো, পানি উঁচু স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয়। উঁচু স্থানে থাকার সময় থাকে স্থিতিশক্তি, যখন নিচে নামে তখন সেটা আস্তে আস্তে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। আর এই যে গতিশক্তি আছে না পানির, এই গতিশক্তিকে ইউজ করে কি হয়? টারবাইন ঘোরানো হয়। আর টারবাইন থেকে কি তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয়। So অর্থাৎ এখানে কি হচ্ছে? টারবাইনে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হচ্ছে। কারণ আমাদের জানি কি অ্যাকচুয়ালি গতিশক্তি মানে কি? গতিশক্তি মানেই তো যান্ত্রিক শক্তি। কারণ যান্ত্রিক শক্তি 2 প্রকার, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। এখন তোমাদের আমি একটা কোশ্চেন ধরি, সেটা হচ্ছে একটা ধনুক। হ্যাঁ, তো এই ধনুককে যদি আমি বাগাই, তাহলে এর মধ্যে কোন থেকে কোন শক্তির ট্রান্সফার করতেছে আমাকে একটু বলো তো। গতি গতি শক্তি থেকে তাদের হ্যাঁ, বলো, এবারে দেখি। বিভব শক্তি যান্ত্রিক শক্তিতে, না গতি শক্তিতে। যান্ত্রিক শক্তিটা কি বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে এক্ষেত্রে? এই যান্ত্রিক শক্তি তো 2 প্রকার, একটা গতিশক্তি, একটা বিভব শক্তি। ও হ্যাঁ, গতি ভাইয়া থেকে প্রশ্নটা আরেকবার একটু বলেন। প্রশ্ন হচ্ছে তুমি যদি দেখুন ধনুক বাগাও, তখন কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে? গতিশক্তি, স্থিতিশক্তি। গতিশক্তি স্থিতির শক্তিতে। শিওর? হুম। আর যদি আমি স্প্রিং কে প্রসারিত করি, এর মধ্যে কোন শক্তি থাকে? স্প্রিং কে প্রসারিত করলেই স্থিতিশক্তি থাকবে। হুম, তোমরা নর্মাল সংজ্ঞা ভুলে গেছো সংজ্ঞাগুলা।
নর্মাল সংজ্ঞা হচ্ছে এরকম স্থিতিশক্তিতে রূপান্তর হয় বুঝতে পারতেছি, কিন্তু আচ্ছা কোথা থেকে সেটা বুঝতে আমি বলি, পারছি না। বলতো বিভব শক্তির সংজ্ঞা কি? আমরা ছোটবেলায় পড়ছি না, বিভব শক্তি মানে কোনো অবস্থান যদি চেঞ্জ হয়ে যায়। অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে যে শক্তি সঞ্চিত থাকে। হ্যাঁ হ্যাঁ, এই সেলটার অ্যান্সার রাইট আছে। অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তির সৃষ্টি হয়, যেমন আমি এখানে ধনুককে বাগাইছি, অবস্থা পরিবর্তন করলাম না, তাহলে এর মধ্যে বিভব শক্তি থাকবে। আমি স্প্রিং কে প্রসারিত করলাম, স্প্রিং এর অবস্থা চেঞ্জ করতেছি, তাহলে আমার এখানে কোন শক্তি থাকবে? বিভব বিভব শক্তি। শক্তি। সো যখন আমার একটা অবস্থা চেঞ্জ হচ্ছে তার নামই তো বিভব শক্তি। এই 9-10 এর সংজ্ঞাগুলো ভুলে গেছে। আচ্ছা বাট ভাইয়া এখানে কোন শক্তি থেকে রূপান্তর হচ্ছে বললেন না, ওটা কোন শক্তি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এটা অ্যান্সার হবে কি, যখন ছেড়ে দিবা তখন বিভব শক্তি কি হবে? গতিশক্তিতে। এটা বলছিলা নাকি? ধনুককে যখন বাঁকানো হচ্ছে তখন এর মধ্যে কোন কোন শক্তি শক্তি কোন সঞ্চিত শক্তিতে হচ্ছে? রূপান্তরিত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে ধনুক যখন নর্মাল অবস্থায় আছে এর মধ্যে তো শক্তি থাকতেছে না। তো যখন বাঁকাচ্ছ এর অবস্থান চেঞ্জ হচ্ছে তখন তার মধ্যে বিভব শক্তি আসতেছে। এটা হুম। অ্যান্সার বিভব শক্তি। আর যখন ধনুককে ছেড়ে দিচ্ছ তাহলে বিভব শক্তি হচ্ছে গতি শক্তি। সবগুলো যান্ত্রিক শক্তি, জি দুইটাই কি তাহলে তো ঠিকই ছিল। যান্ত্রিক শক্তি। এই আর কি, তোমাদের অ্যান্সার চেঞ্জ বিভব হচ্ছে। শক্তি তো স্থিতি শক্তি, সেম জিনিস না? একই জিনিস ভাই, একই। বিভব শক্তি স্থিতি শক্তি একই। আর গতি শক্তি আর বিভব শক্তি দুইটা যান্ত্রিক শক্তি, মাথায় রাখবে, কারণ যান্ত্রিক শক্তি দুই প্রকার। যাই হোক, হ্যাঁ এগুলো একটু দেখবা। আচ্ছা, এখানে শক্তির অবিনশ্বর নীতি মানে এক থেকে অন্যরূপে শক্তি কখনো ক্ষয় হয় না, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে যায় আর কি, নর্মাল সেন্স। আবার সেম জিনিস শক্তির একক, সেম জিনিস শক্তি একক জুল। শক্তির মাত্রা, কাজের মাত্রা একই। এগুলো কিন্তু প্রচুর আসে মাত্রা টাত্রা এই অধ্যায় থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে গতি শক্তি সম্পর্কে কিছু কথা বলছে, দেখো। আচ্ছা, আমরা এখানে এই যে কোনো গতিশীল বস্তু তার গতি অর্জনের জন্য কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। এই যে গতিশক্তি কি বের করছে এখানে দেখছো, মাত্রা বের করছে, একই জিনিস। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে একটু করে ফেলবা। আচ্ছা, এখানে একটু কথা বলছে যে বিনা বাধায় পড়ন্ত গতিশক্তি হলো রৈখিক গতিশক্তি, আর ঘুরন্ত বৈদ্যুতিক পাখার গতিশক্তি হচ্ছে ঘূর্ণন শক্তি। অবশ্যই, কারণ পাখা ঘুরতেছে, তো এটা হচ্ছে কি ঘূর্ণন শক্তি হবে। আর বিনা বাধায় আমি একটা জিনিস ছেড়ে দিলাম, গতিশক্তি অর্জন করলো, সেটা কিন্তু একটা বরাবর আসতেছে, তো সেটা হচ্ছে রৈখিক গতিশক্তি। নর্মাল একটা সেন্স। আর দেখো, গাড়ির চাকায় আর ফুটবলে রৈখিক ও আবর্ত দুই ধরনের থাকে। যখন আমি ফুটবল সোজাসুজি লাথি মারবো তখন কি সরলরৈখিক, যখন আমি একটু ঘুরে শট মারবো তখন সেটা কি, বা উপরের দিকে শট মারবো সেটা কি আবর্ত। মানে দুই ধরনের দিকই থাকে আর কি ফুটবলে। হ্যাঁ, এইগুলো একটু রিডিং দিও, হ্যাঁ এই আর কি। আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা এখানে এরকম কিছু লাগবে না। তারপরে এই যে দেখো, এইটা আমার অনেক একটা ফেভারিট পয়েন্ট, এটা হচ্ছে দেখো ই কে মানে গতিশক্তি, আর এখানে বলছে যে পি স্কোয়ার বাই 2m। এখানে পি হচ্ছে কি ভরবেগ। হ্যাঁ, একটু একটু মাথায় রাখবো। So, আমি একটু দেখাই আমাদের জিনিসটা এরকম। এখান থেকে পরীক্ষায় খুব বেশি কোশ্চেন আসে যে ই কে মানে গতিশক্তি, এটা সমান সমান কি পি স্কোয়ার বাই 2m। এখান থেকে মেডিকেল অনেকবার কোশ্চেন আসে, এখান থেকে এমনি ম্যাথও আসে, ঠিক আছে। তো দেখো ই কে হচ্ছে গতিশক্তি, তাই আমরা যদি বলি যে আমাদের ভরটা হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে আমরা বলতে পারি ই কে সমানুপাতিক পি স্কোয়ার। অর্থাৎ আমাদের ভরবেগ গতিশক্তির কি বর্গের সমানুপাতিক, ভরবেগ গতিশক্তির বর্গের সমানুপাতিক। এরকম একটা কোশ্চেন পরীক্ষা আসছেই, যে ভরবেগ যদি আমি 4 গুণ করি বা 3 গুণ করি বা 2 গুণ করি, সেক্ষেত্রে আমার কি হবে? তাহলে আমার এখানে গতিশক্তি কত গুণ হবে? 16 গুণ। 2 গুণ করলে কত হবে? 4 গুণ। তো আমাদের এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে, যে আমি ভরবেগ কত গুণ পরিবর্তন করলে আমার গতিশক্তি কি পরিস্থিতি হচ্ছে। ভরবেগ দ্বিগুণ করলে আমার গতিশক্তি 4 গুণ। যদি বলি ভরবেগ অর্ধেক করলে কি হবে, তাহলে ভরবেগকে অর্ধেক করে ফেলো, এই যে পি স্কোয়ার। সেখানে কত হবে বলো তো? 1/4। 1/4। সেই কথাগুলো মাথায় রাখবা। এবং যদি 1/4 হয়ে যায়, তখন যদি পরীক্ষায় কোশ্চেন করে যে ভর বেগ গতিশক্তির কত গুণ, যদি এরকম একটা কোশ্চেন করে, বা গতিশক্তি ভরবেগের কত গুণ, মনে করি এখানে 4 চলে আসলো, তাহলে এখানে এদিকে 4 চলে আসবে, এই আর কি। বা এটা বলতে পারো যে ভরবেগ এই গতিশক্তির 1/4 বলতে পারো, বা বলতে পারো যে এই ভরবেগ এই গতিশক্তির 4 গুণ, এ বলতে পারো। বা গতিশক্তি ভরবেগের 1/4, এভাবে তুমি জিনিসটা বলতে পারো, এই আর কি। সো আমাদের মেইন হচ্ছে এটার মানে ইকুয়েশনটা, যে ই কে সমানুপাতিক পি স্কোয়ার, অর্থাৎ কি ভরবেগ, সরি গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পরীক্ষায় কোশ্চেন আসছে এরকম, ডাইরেক্ট আসছে যে ভরবেগ দেওয়া আছে মনে করো 200, একটা বস্তুর ভর দেওয়া আছে 100, তাহলে 2 গুণন 100। তাহলে যদি এরকম পরীক্ষায় কোশ্চেন আসে যে হ্যাঁ, তাহলে আমাদের বলো তো গতিশক্তি কত হবে? 1। 1। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, জিনিসগুলো একটু মাথায় রাখবো, হ্যাঁ। আবার দুইটাই বলতে পারে, যে ভরবেগ দ্বিগুণ করলাম, ভর মানে ভর অর্ধেক করলাম, যে কোনো ভাবে করুক না কেন তোমার কনভার্সন গুলো একটু শিখে রাখতে হবে। মেইন কথা হচ্ছে কি, এই যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, কিন্তু কতবার আসবে মেডিকেল এখান থেকে। সো একটু খুব সুন্দর হবে তোমরা পড়ে ফেলবা এই জিনিসটা। আচ্ছা, এখানে কাজ শক্তি উপাদ্য, এটার একটু রিডিং দিবা, এটা তোমাদের ক নম্বরে এইচএসসি তে আসে আর কি। সো এগুলো যে বলের দ্বারা কৃত কাজ সমান সমান কি শক্তি লাভ, আর হচ্ছে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, এটা রিডিং দিবা।
আচ্ছা, তারপর হচ্ছে এখানে, আচ্ছা এখানে কিছু কোশ্চেন আসে যে বলছে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? অবশ্যই পারে, নাকি পারে না? দেখো হাফ এম ভি স্কোয়ার, আরে ভাই এম তো হতে ভর, পারে এটা না। তো এটা ঋণাত্মক হতে পারে না। এখন বেগ যদি ঋণাত্মক হয়, মন্দন হয়, এর মধ্যে কি আছে? স্কোয়ার আছে না? তাহলে এটা কখনো ঋণাত্মক হতে পারে না। এখন বলছে একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, এটা সবার কনফিউশন থাকে, আমি তোমাদের 1 মিনিটের মধ্যে কনফিউশনটা দূর করে দিচ্ছি। তো আমার হালকা কথা, মানুষ। হ্যাঁ, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। একটা হালকা মানুষ আর একটা ভারী মানুষ। বলো, আমি যদি বলি যে দৌড় দৌড় পড়ো, এখান থেকে দৌড় দাও, সো বলো তো কে দ্রুত দৌড় দিতে পারবে, হালকা না ভারী? হালকা। হালকা। হালকা মানুষ। সো মনে রাখবা যে হালকা ব্যক্তি তার গতিশক্তি বেশি। হালকা বস্তুর কি বেশি? গতিশক্তি বেশি। তাহলে যে ভারী তার কোনটা বেশি হবে? ভরবেগ। ভারীর কি বেশি ভরবেগ ভরবেগ। হবে? বেশি। হ্যাঁ, মনে রাখবা ভারীর হচ্ছে বেশি হচ্ছে কি? ভরবেগ। ভারীর কি বেশি? ভরবেগ। আর ভরবেগ হালকা, বেশি। হ্যাঁ, হালকার কি বেশি? গতিশক্তি। 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 হালকার বেশি হচ্ছে গতিশক্তি, আর ভারীর বেশি কি? ভরবেগ। ভারীর বেশি হচ্ছে ভরবেগ, ভারী ভরবেগ বেশি। আর হালকার কি বেশি? গতিশক্তি, দ্রুত দৌড়াতে পারতেছে। সো হালকার হচ্ছে গতিশক্তি আর ভারীর হচ্ছে কি? ভরবেগ। এটা কি সবার ক্লিয়ার? জি। জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। উম আচ্ছা, তোমাদের একটু দেখি আমি কে কে ক্লাস করছে একটু চেক করে রাখি। আরিফ শাহরিয়ার ক্লাস করতেছে, রাব্বি ক্লাস করতেছে, মুজাহিদ, আচ্ছা রেগুলার ক্লাস করবে, হ্যাঁ এই কথাগুলো বারবার কানে শোনাবা, তাই তোমাদের কথাগুলো মনে থাকবে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা যদি একটু, আচ্ছা অঙ্ক এখানে ছোট অঙ্ক দেখো নর্মাল, যে একটা রাইফেল, এটা 5 স্টার দাও, এটা সব জায়গায় আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, মেডিকেলেও আসে। একটা রাইফেলের গুলি একটা তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ যদি 3 গুণ করা হয়, একই পুরুত্বের কয়টা তক্তা ভেদ করতে পারে? একটা একদম নর্মাল সূত্র, এটা সূত্র কারো মনে আছে? আমি লিখে দিয়েছিলাম যে ফার্স্টের দিকে। এটা এন স্কোয়ার ছিল স্কোয়ার। ভাইয়া, এন স্কোয়ার। হ্যাঁ, তক্তা সমান সমান কি? এন স্কোয়ার। গুলির বেগ স্কোয়ার। গুলির বেগ স্কোয়ার। মনে করো বললো যে গুলির বেগ 5 গুণ বাড়াইছে, কয় গুণ? এখানে বলছে 3 গুণ। তো গুলির বেগ যদি 3 গুণ করি, তাহলে গুলির বেগ 3 স্কোয়ার, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? দেখো 9টা। 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 মাথায় রাখবা, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে ছোট একটা অঙ্ক দিচ্ছে দেখছো, এই অঙ্কটা কিন্তু মেডিকেল আসছে, হচ্ছে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখো ভর দেওয়া আছে 200 কেজি, ভরবেগ দেওয়া আছে কত? 200। তাহলে গতিশক্তি কত? আমরা কি সূত্র জানি? যে ইকে সমান সমান কি? ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ার বাই 2m। এখানে ভরবেগ কত দেওয়া আছে? তাহলে 200 ইন্টু 200। আর আমাদের এখানে ভর কত? 2 ইন্টু কত? 2000 নাকি? 2000। সেটা কাটাকাটি করে কত হয়? তাহলে দুটো শূন্য কাটো, দুটো শূন্য কাটো, এখানে একটা শূন্য 10। একটা শূন্য, তাহলে কত হয়? 40, 10, এই দুই আছে একটা, হ্যাঁ, তাহলে আমাদের কি হয়? আনসার হচ্ছে 10। ছোট ছোট অঙ্ক এরকম অঙ্ক কিন্তু মেডিকেলে চলে আসে, ঠিক আছে? টেনিসটা দাও, খুব সুন্দরভাবে করবা ছোট ছোট অঙ্কগুলা, ঠিক আছে? সো গুলির বেগ, তক্তার বেগ, এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকলো না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, মেডিকেলের ক্যালকুলেটরের কোনো রেস্ট্রিকশন আছে? না না না, মেডিকেলে ক্যালকুলেটর ইউজ করা যায় না, মেডিকেলে ক্যালকুলেটর ইউজই করা যায় না। মেডিকেল কেন, ইউনিভার্সিটিতে ইউজ করা যায় না, শুধুমাত্র বুয়েটে ইউজ করা যায়, বুয়েট আর কুয়েট, রুয়েট, চুয়েট এগুলোতে ইউজ করা যায়। মেডিকেল এবং ইউনিভার্সিটিতে কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো এমন ধরনের তোমাকে অঙ্ক দিবে যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা, মোটামুটি 90% অঙ্ক এরকমই দিবে, ঠিক আছে? এরা নর্মাল সেন্স 9 10 এরকম অঙ্ক করছো দেখো। 1 কেজি উঁচু থেকে অবস্থিত একটা বিমান, 500 গ্রাম মানে কত কেজি? 0.5 কেজি। একটা বোমা ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? সো ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? সো এখানে কি শেষ বেগ কত হবে বলো তো? দেখো আমাদের গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভি বের করতে হবে, এই তো। সো যেহেতু ভূমি স্পর্শ করার মুহূর্তে, তার মানে এখানে শেষ বেগ দিছে 0, তারপর 2gh শেষ। নর্মাল একটা ছোট ছোট অঙ্ক, এগুলো একটু ভালো করে করবে, হ্যাঁ, এগুলো কিন্তু মেডিকেলে দিবে 5 স্টার। ছোট ছোট অঙ্ক 9 10 দেখবো যেগুলো করছো, মানে মুখে মুখে করা যায়, এই ধরনের অঙ্ক কিন্তু মেডিকেলে দেয়। আমরা কিন্তু সব সহজ সহজ ছোট ছোট অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে এটা একটা সুন্দর অঙ্ক দেখো, এই যে দেওয়া আছে কি আছে আমাদের? এম দেওয়া আছে, এম ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার বি দেওয়া আছে, তাহলে ক্রেনের ক্ষমতা কত? এখন আমরা একটু ক্ষমতা সম্পর্কে একটু যদি জানি আসি, দেখো ক্ষমতা মানে কি বলতো? ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে একক পাওয়ার। সময়ে কৃত কাজ। ক্ষমতা মানে কি? একক সময়ে কৃত কাজ, এটা তো ক্ষমতা। কৃতকাজ। হ্যাঁ, এখন দেখো ডাব্লিউ কে কি লেখা যায় বলো তো? ডাব্লিউ কে লেখা যায় না যে বল গুণন সরণ, আমাদের টি কে টি লেখা যায়। তো আমাদের এখানে হচ্ছে বল থাকতেছে, আর সরণের একক সময় সরণকে কি বলে বলো তো? বেগ। বেগ। তো আমরা ক্ষমতা সমান কি লিখতে পারি? এফ বাই বি। এটা একটু ভি। খুব সুন্দরভাবে মাথায় রাখবে, হ্যাঁ। এফ কে কি লিখতে পারি? বি কে লিখতে পারি এফ বাই বি। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। এটা 5 স্টার, হ্যাঁ। আচ্ছা, সো ক্ষমতাকে কি লিখতে পারি? বল গুণন ট্রেন। এখন দেখো সুন্দরভাবে আমাদের দেওয়া আছে কি, এই যে আমাদের ভি দেওয়া আছে, আর আমাদের কি আছে? এম দেওয়া আছে। এখন আমরা সবাই জানি যে যখন উচ্চ নিচু জিনিসপাতি হয়, তখন আমাদের ভর দেওয়া থাকলে আমরা কিন্তু ইজিলি কি বের করতে পারি? এফ বের করতে পারি না? এফ মানে কি? এমজি।
So আমাদের ভর দেওয়া আছে কত, 277 গুণন কত, 9.8 আর কি। So আমাদের এখানে বের হয়ে গেল কি, এফও বের হয়ে গেল, ভিও বের হয়ে গেল, আমাদের আনসারও পেয়ে গেল। ঠিক আছে, এটা 5 স্টার একটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক এগুলো কিন্তু দেয়। মাথায় রাখবা যখন ভর দেওয়া থাকবে তখন আমরা যদি বল বের করতে পারি, তাই কি ডাব্লিউ সমান সমান এমজি, এফ সমান সমান এমজি ভাবে বের করতে পারি। ওজনও অনেক সময় ভাবে বের করে, ওজন। ওকে, আচ্ছা, ক্ষমতাটাই বের করছে এখানে। আচ্ছা, এটা 5 স্টার একটা অঙ্ক, ঠিক আছে, করবা। এই যে এখানে তোমাদের এই সংজ্ঞা টঙ্গা দিয়ে দিচ্ছে, সুন্দর এগুলো পড়বা, ঠিক আছে, 2 স্টার সংজ্ঞা এগুলো দেখবা। আচ্ছা, এখানে এই যে দেখো যে ধনুকের ছিলাতে তীর লাগে টানলে ধাতব পাতকে বাঁকালে, দেখো ধাতব পাতকে বাঁকাচ্ছে, তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। রবারকে প্রসারণ করতেছে, তার মানে কি অবস্থার পরিবর্তন হচ্ছে। ধনুকের ছিলাতে তীর লাগে টানলে, মানে এদিকে তীর লাগা টানতেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। সব ক্ষেত্রে কি বিভব শক্তি বা স্থিতি শক্তি লাভ করবে, স্থির শক্তি কি করবে, লাভ করবে। ওকে, আবার যদি উচ্চ অবস্থিত পানিতে, পাহাড়ের চূড়ায় অনেক উপরে আছে না, তাহলে আমাদের উপরে আছে, তার মানে এখানে বিভব শক্তি থাকবে। আকাশে মেঘের অবস্থান পরিবর্তনের জন্য স্থিতি শক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে। এগুলো সবার মধ্যে কি থাকে, স্থিতি শক্তি থাকে, এই কথাগুলো টুইস্টার, ঠিক আছে। অনেক সময় দেখবো যে ছোটবেলায় যে গাড়িগুলো খেলছো, যে মোটর খেলনার গাড়িতে স্প্রিং লাগানো থাকে, এইদিকে টান দিবা সামনে সামনে যাইতো, এরকম গাড়ি দেখছো কখনো? পিছনে টানলে সামনে দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম করে টান দিত সামনের দিকে যাইতো, এই আর কি। তো এগুলো কিন্তু তোমার এই যে স্থির শক্তি ছিল, তোমার টান দিছি অবস্থা পরিবর্তন করছে, তখন কি হয়েছে, গতিশক্তি লাভ করছে। এগুলো আর কি একটু ভালোভাবে রিডিং করো, এগুলো কিন্তু বোঝার জিনিস, এগুলো কিন্তু মুখস্থ না, টুইস্টার। আচ্ছা, এই যে দেখো ভাইয়া, যেখানে 3 সেখানে মেডিকেল ইম্পর্টেন্ট। সো স্থিতিশক্তির প্রকারভেদ দিয়েছে 3টা, দেখো অভিকর্ষ, স্থিতিস্থাপক বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। এখানে কি চৌম্বক বলতে কোনো কথা আছে? নাই। চুম্বক বলতে কোনো কথা নেই, সারা কিন্তু চুম্বকই দিয়ে দিবে, টুইস্টার দিয়ে, হ্যাঁ, সারা কিন্তু এখানে কি দিবে, চুম্বক দিয়ে দিবে, যে চুম্বক শক্তি। সো এই কথাগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। সো অভিকর্ষীয় স্থিতি শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, তড়িৎ বল শক্তি, বিভব শক্তি, এখানে কিন্তু চুম্বক বিভব শক্তি বলতে কোনো টার্ম নাই, একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, টুইস্টার। এখন নর্মাল সেন্স, এই যে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এমজি, প্রযুক্ত বল, এগুলো একটু দেখবো ছোটবেলার পড়াশোনা। এই যে সেম জিনিস আমরা একটু অনেকক্ষণ পড়ছি, অভিকর্ষ বিভব শক্তি কি, ইপি মানে কি, পি, হ্যাঁ পি আর কি, এমজিএইচ, তাহলে আমাদের উচ্চতার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে যত উপরে থাকবে জিনিসটা তত তার স্থিতি শক্তি বা বিভব শক্তি বেশি হবে। আচ্ছা, এই যে এরকম একটা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে আসে। সো এটার শর্টকাট অনেকভাবে করা যায়, আমি চাচ্ছি কি জানো, তোমরা একটু বারবার যদি এই জিনিসটা প্র্যাকটিস করো, মানে দেখবে এখানে কি বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এরকম অঙ্ক আছে কিনা নোটে দেখি তো। গতিশক্তি, হ্যাঁ, স্থিতি শক্তির দ্বিগুণ, সেরকম একটা আমি সূত্র লিখে দিছিলাম মনে হয়। আচ্ছা, দেখো এরকম থাকে, এইচ মাইনাস এক্স বাই এক্স ইকাল টু হাফ। এখন বলো তো এই হাফ না, এখানে কি হবে, এখানে হবে যদি গতিশক্তি বিভব শক্তির কত গুণ, যদি এরকম থাকে, এখানে বলছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে এখানে হচ্ছে 2। যদি বলতো যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তখন এখানে হতো কি হাফ। সো আমি চাচ্ছি যে তোমরা এই জিনিসটা একটু ফুল ডিটেলস করো, কারণ এটা টিক্সটা মনে থাকে না। হ্যাঁ, এটা টিক্সের উপর আমি একটা ভিডিও দেবো যে শর্ট করে। সেখানে বলছে কি 30 মিটার উচ্চতা থেকে, এই দুটো অঙ্কের পরীক্ষা বারবার রিপিট হয় যদি মেডিকেল আসে না ঢাকা ইউনিভার্সিটিতে, 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সো যদি গতিশক্তি হয় ইকে, বিভব শক্তি কি হবে 2 ইকে, এই তো বলছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, সরি ইপি হবে, তাহলে ইকে সমান সমান কি হবে 2 ইপি। কারণ এখানে কি গতিশক্তি কি বলছে, বিভব শক্তির দ্বিগুণ। সো বিভব শক্তিকে যদি আমি 2 দ্বারা গুণ করি তখন এটা গতিশক্তির সমান হবে। আর গতিশক্তির সূত্র কি, এই যে হাফ এমভি স্কোয়ার, আর বিভব শক্তির সমান কি এমজি এস, এভাবে এখানে ক্যালকুলেশন করে করছে। এই অঙ্কটা একটু বারবার তুমি ডিটেলসে যখন করবা তখন এটার অ্যান্সার মনে থাকবে, তাছাড়া এভাবে সূত্র দিয়ে মনে রাখা যায় না ভাবে। আচ্ছা, সো দেখো এখানে শর্টকাট আছে h/n+1। লিখে দিয়েছিলাম এর আগের বার, আমি ক্লাস নেওয়ার সময় মনে আছে, এটা আমি তোমাদের নোট দিয়ে দেবো, ওটা থেকে লিখে নিও। দেখো মনে রাখবা 30 মিটার বিনা বাধায় পড়তে দিলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অ্যান্সার হচ্ছে 10। দেখো এই দুইটা অঙ্ক আসে, দুটো অঙ্ক রিপিটেড হয়। আমি তোমাদের এর আগে যে সূত্রটা লিখে দিয়েছিলাম এটা আমি ক্লাস শেষে দিয়ে দেবো, তখন এটা তুমি নিয়ে নিও, এখন আর মাথা কাজ করতেছে না হবে। আচ্ছা দেখো এরকম দুইটা অঙ্ক আছে, দেখো মাথা রাখবা। এখানে বলছে কি 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, মানে এরকম জিনিসটা এরকম বলছে যে 30 মিটার উচ্চ ছিল, 30 মিটার উচ্চ ছিল, একটা বস্তুকে ফেলে দিলা, কোথায়, মনে করো এই অবস্থানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, ইকে সমান সমান 2 ইপি, কোথায় গতিশক্তির বিভব শক্তির দ্বিগুণ হবে, এইটা আমার উচ্চতা বের করতে হবে। এখানে এই কথা বলছে। দেখবো আরেক জায়গায় অঙ্ক কি বলছে জানো, আরেক জায়গায় অঙ্ক বলছে ভূমি থেকে এত মিটার উঁচুতে, একটা মান দিয়ে দিছে যে ভূমি থেকে এত মিটার উচ্চতে আমাদের গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়, এরকম বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়, তাহলে টোটাল উচ্চতা কত,
এরকম দুইটা অঙ্ক আছে। যদি বলে টোটাল উচ্চতা সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 30 মিটার। আর যদি বলে ভূমি থেকে কত মিটারে এরকম হবে তখন হচ্ছে 10 মিটার। এগুলো একটা দুটো অঙ্ক আছে, আমি একটু দাগাই দিচ্ছি। এটার শর্টকাটটা আমি তোমাদের ক্লাস শেষে দিয়ে দেবো না বা কালকে দিয়ে দেবো না যদি মাথা কাজ না করে। তো একটা হচ্ছে 10 মিটার, আর এখানে একটা অঙ্ক আছে দেখো, এই যে ঠিক আছে, এখানে কি বলছে দেখো, সরি কই গেল রে, এই যে দেখো, এখানে বলছে একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো ভূমি হতে যে 10 মিটার উচ্চতায়, দেখছো যে 10 মিটার, এটা উচ্চতা 10 মিটার। তো 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কথা ঠিক আছে, বলছে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। আর এর আগের বার কি বলছিল যে এত উচ্চতা থেকে ফেলা হলো, কোন উচ্চতায় যায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, উল্টা। সেখানে বলছে যে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, তাহলে অ্যান্সার কি হবে 30, দেখো না, এই যে 30 চলে আসছে। তো যদি বলে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল 30, আর যদি বলা হয় যে কোন উচ্চতায় এসে দ্বিগুণ হবে, তখন আমাদের অ্যান্সার হবে 10। এই দুটো অঙ্ক আমি শর্টকাটটা দিয়ে দেবো না, এরকম শর্টকাট অনেকটা। আচ্ছা আমি যেটা লিখে দিলাম ওইটা একটু দেখে নিই আর কি, ঘুম ধরতেছে রে ভাই। যদি অঙ্ক মেডিকেল আসবে না বুঝছো, এই যে সেম জিনিস, এটা ইউনিভার্সিটিতে আর কি আসতে পারে। দেখো এই যে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি, তারপরে এখানে কি হালকা বস্তু কি বেশি, ভরবেগ নাকি গতিশক্তি? গতিশক্তি। হালকা বস্তুর গতিশক্তি বেশি, আর ভারী বস্তু কি বেশি, ভরবেগ বেশি। আচ্ছা এখানে বলছে স্থিতিস্থাপক বিভব শক্তি, এখানে এরকম কিছু লাগবে না। এই যে আমাদের স্প্রিং এর ব্যবসা এখানে বলছে। আচ্ছা এখানে বলছে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, অবশ্যই পারে, পারবে না কেন, এমজিএইচ, যদি আমাদের এইচ টা ঋণাত্মক হয়, এম জি এইচ যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে এইচ টা ঋণাত্মক, তার মানে কি স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। এখানে বলছে একটি বস্তুর স্থিতিশক্তি শূন্য হয়, হ্যাঁ হ্যাঁ একটি বস্তুর স্থিতিশক্তি কি হতে পারে, শূন্য হতে পারে। ইয়েস, যদি ভূমিতে থাকে শূন্য হয়ে গেল, কোনো উচ্চতায় নাই শূন্য। আচ্ছা আচ্ছা এখানে বলছে যে এটা একটু দেখাই দেয়, দেখো এখানে এখানে কি বলছে যে অভিকর্ষ স্থিতিশক্তি কেবলমাত্র এইচ এর উপর নির্ভর করে কিন্তু পথের উপর নির্ভর করে না। ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা, একটু বোঝার চেষ্টা করো। দেখো মনে করো এরকম একটা উচ্চতা আছে, এরকম একটা উচ্চতা আছে। তো তুমি কি করলা, এ একটা বস্তু, এটাকে তুমি এইভাবে 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 নিয়ে এখানে রাখলা, আর একটা বস্তুকে তুমি পট করে এখানে নিয়ে গেলা, তাহলে বলো তো কোথায় স্থিতিশক্তি বেশি? সেম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সেম, দুইটাই সেম। কারণ আমাদের উচ্চতা সংজ্ঞা কি, এম জি এইচ, আমাদের নির্ভর করবে কার উপর, জাস্ট এইচ এর উপর। সো আমাদের পথের উপর নির্ভর করবে না, কার উপর নির্ভর করবে, অবস্থানের উপর নির্ভর করবে। সো উচ্চতা যেহেতু সেম, সো দুইটার বিভব শক্তি কি হবে, সমান হবে। সো এখানে কি নির্ভর করবে না, এটা পথের উপর নির্ভর করবে না, কেবলমাত্র কার উপর নির্ভর করবে, এইচ এর উপর নির্ভর করবে। এটা বুঝতে পারছো এই পয়েন্টটা? এই পোলাভান এই পয়েন্টটা বুঝছো? জি ভাইয়া, জি আচ্ছা ভাইয়া। ওকে। জি ভাই ক্লিয়ার। ওকে এখন ছোট একটা অঙ্ক, আসলে মেডিকেলের ফিজিক্সটা তোমার ইউনিভার্সিটি বা এডমিশনের মতো অতটা কঠিন না, একটু সহজ। সে ছোট ছোট অঙ্ক দেখো যে 60 নিউটন ওজনের একটা বস্তুকে 6 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটা লিফট ব্যবহার করা হলো। যেই লিফট তার মানে কি জি কাজ করবে, এটি 70 জুল শক্তি ব্যয় করে, কত করে, 70 জুল। অপচয়কৃত শক্তির পরিমাণ কত হবে হিসাব করো। সো আমাদের এখানে সরবরাহ করতে তুমি কত শক্তি দিলে কাজ কাজ বের করতে হবে তাহলে, কারণ শক্তি মানে কি কাজ। সো আমাদের কাজ কি, বল গুণন সরণ, যে বল গুণন সরণ, তাহলে আমাদের এখানে বল বের করতে হবে। বল বের করতে হতে আমার কি দেওয়া আছে, বল বের করতে হবে না, আমাদের কি দেওয়া আছে বলো তো, বল তো দেওয়াই আছে, ডাইরেক্ট বের করতে হবে না, 50 দেওয়া আছে, 50 বসাই দিলে বল। আর উচ্চতা দেওয়া আছে কত, 6 মিটার, 6 মিটার বসাই দিলে তাহলে কত হলো, 300। তো আমি কি বললাম, সরবরাহকৃত শক্তি বা কাজ কত হয়েছে এখানে, 300। দেখো কাজ কত হয়েছে 300, আর বলছে এটি 70 জুল শক্তি ব্যয় করে। এটা ব্যয় করে কত, 70। ভাই আমি শক্তি দিলাম তোমাকে, দিলাম 300 টাকা, তুমি খাইলে 70 টাকা, তাহলে বাকি টাকা কই গেল, বাকি টাকা কি হয়েছে, অপচয় হয়েছে, মারিয়ে দিছে। সো আমি এখানে দিলাম শক্তি 300, শক্তি ব্যয় করলো 70, তাহলে বাকি শক্তি কই গেল, বাকি শক্তি হচ্ছে অপচয় হয়েছে 230টা। এটা বুঝতে পারছো, ছোট অঙ্ক, বুঝতে বুঝতে পারছো, জি এটা ভাই। প্র্যাকটিস করতে হবে বারবার, হ্যাঁ। আচ্ছা হম, ঘুম ধরে ঘুম ধরে ঘুম ধরে। ঘুম দিয়েও গান হয়। হ্যাঁ আচ্ছা দেখো এখানে একটা লাইন আছে যে শক্তি কেবল অবিনশ্বর, এসব কি সব লেখা আছে, এক রূপ থেকে অন্য রূপে যায় এই আর কি। এখানে বলছে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টের উপর একটা নিউটন দ্বারা ভারী নিউটনকে আঘাত করলে কোনটা ইউজ করা হয়, এটা আর কি ইম্পর্টেন্ট হচ্ছে ইউরেনিয়াম কত 92 235, ইউরেনিয়াম 92 235, ঠিক আছে। এখানে কি করে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানো হয়। তাহলে এখানে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টের মধ্যে কোনটা ইউজ করা হচ্ছে, ইউরেনিয়াম 92 235, ঠিক আছে, 5 স্টার। এই কথাটা একটু পড়ে ফেলবা। আচ্ছা এখানে কিছু কথাবার্তা দিচ্ছে, আচ্ছা না এগুলো লাগবে না তোমাদের। আচ্ছা এখানে আমরা জাস্ট হেডলাইন পড়বো, দেখো আমাদের পড়াটা অনেকটা প্রায় শেষ, হেডলাইন পড়বা জাস্ট, ঠিক আছে। আচ্ছা দেখো হেডলাইন, উৎক্ষিপ্ত বস্তুর উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, মনে করো একটা বস্তু এখান থেকে তুমি এখানে উঠাইলা, ঠিক আছে, তাহলে এই অবস্থানে যে শক্তি ছিল এই অবস্থানে কি আছে,
সেম শক্তি আছে না? এটাই কি শক্তির নিত্যতার সূত্র, শক্তি একরূপ থেকে অনুরূপে পরিবর্তন হয়, শক্তি নিত্যতার সূত্র না এটা? জি ভাইয়া। হ্যাঁ, সো এটা কি করে, সো উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কি হচ্ছে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলতেছে, এই আর কি। দুই জায়গায় শক্তির বা কাজের পরিমাণ সেম, সো উৎক্ষিপ্ত বস্তু শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। হেডলাইন শেষ। তোমরা 9-10 করছো না, যে একটা পাথর ফেলায় দিলাম 10 মিটারে কত, জি 15 ভাইয়া, মিটারে কত, এই আর কি। জাস্ট নিত্যতা সূত্র মেনে চলে, এটা করবা। সেম। হ্যাঁ, সেম জিনিসের 2 নম্বরে আছে, দেখো, সরল সন্ধিত গতিশক্তি, সরল সন্ধিত গতির শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। শেষ। নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে সরল সন্ধিত গতি শক্তি করতেছে, শক্তি নিত্যতা সূত্র মেনে চলতেছে। শেষ, কথাবার্তা শেষ। তাহলে সরল সন্ধিত গতি শক্তি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। শেষ, হেডলাইন। মানে তোমার এই অবস্থানে যত গতি শক্তি, এই অবস্থানে যা, এই অবস্থানে তা, এই অবস্থানে সব জায়গায় কি শক্তির পরিমাণ সেম। একে কি বলা হয়, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আচ্ছা, এগুলো একটু রিডিং দিতে পারো, এগুলো 8 নম্বর অধ্যায় পড়া, যদিও আরো পড়তে হবে, এই আর কি। এখানে এরকম কিছু লাগবে না। এই যে ক্ষমতা, দেখো কতবার কোশ্চেন আসছে এখান থেকে, এগুলো আগে করছি নাকি? আচ্ছা, ক্ষমতা। আচ্ছা, দেখো ক্ষমতা, পাওয়ার, এখানে কি, যেমন লিখছি না, লিখছিলাম না পাওয়ার, এটা এফ বাই টি, এখানে কি লেখা যায়, এফ বাই ভি লেখা যায়, আমরা একটু আগে দেখাইছি এটা, ঠিক আছে। আচ্ছা, জি এখানে আমাদের মাত্রা লাগবে, এটার মাত্রা একটু ইম্পর্টেন্ট, বুঝছো, বেশি ইম্পর্টেন্ট। বলো তো ক্ষমতার মাত্রা কি? ক্ষমতা কিন্তু এম স্কেলার এল রাশি। স্কয়ার টি ইনভার্স থিওরি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো একটু সময় বুঝে বুঝে মুখস্থ করবে, ঠিক আছে, মুখস্থ না, বুঝে বুঝে বের পড়বা, করা প্র্যাকটিস। যায়। হ্যাঁ, এগুলো পারবা। হ্যাঁ, একক মাত্রা, কাজের একক কি, জুল, যুগ। আর সময়ের একক সেকেন্ড, তাহলে ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড। যদি অপশনে দুইটাই থাকে, জুল পার সেকেন্ড এবং ওয়াট, তোমরা অবশ্যই এসে একক কি দাগাবা, জুল সেকেন্ড দাগাবা। যদি জুল সেকেন্ড না থাকে, জুল পার সেকেন্ড না থাকে, সেক্ষেত্রে তোমরা ওয়াট দাগাইতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ক্ষমতার একক। ক্ষমতার একক এবং মাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেনস্টার। ক্ষমতার একক এবং মাত্রা খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। আচ্ছা, কোন যন্ত্রের ক্ষমতা 15 জুল পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে কত জুল উৎপন্ন করবে, 15 জুল। 20 জুল, তাহলে প্রতি সেকেন্ডে কত, 20 জুল উৎপন্ন করবে, এই আর কি। এগুলো তোমার খ নম্বরে পড়ছে এসএসসি আর কি। এখন এইটা আবার 50 স্টার, এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু হ্যাঁ, 700। নিচে যেটা থাকবে সেটাকে কি সবসময় এক ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে তো একক সময়, 5 স্টার, ঠিক আছে। আচ্ছা, একক অশ্ব ক্ষমতা সমান সমান 746 জুল পার সেকেন্ড বা 746 ওয়াট, একই জিনিস, হ্যাঁ, হর্স পাওয়ার, ঠিক আছে। 5 স্টার, খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসে। আচ্ছা, এখন দেখো কিছু কথা বলছি, যে ক্ষমতার ব্যবহারিক একক, এটা অনেকে ভুল করে, যে ব্যবহারিক বলে ভাবে অন্য কিছু, না ভাই, ব্যবহারিক এককের নাম কি, ওয়াট, ঠিক আছে, নট কিলোওয়াট, মনে রাখবা। ব্যবহারিক এককের নাম হচ্ছে কি, ওয়াট। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক এককে কি বলা হয়, ওয়াট বলা হয়, ঠিক আছে। যে 1 ওয়াট সমান সমান 1 জুল, কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, তাহলে মেগাওয়াট মানে কি 1000 গুণন 1000, তাহলে 10⁶ ওয়াট, এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। 10 স্টার, কনভার্সন গুলো একটু শিখতে হবে। মাত্রা আমি বের করছি কষ্ট করে, ঠিক আছে। মাত্রার ক্ষেত্রে মাথায় রাখবা, সারা কিন্তু অপশন দুইটা দিতে পারে, একটা এরকম দিতে পারে ml² টি⁻³ একটা এভাবে দিতে পারে ব্র্যাকেট দিয়ে, বলতো কোনটা রাইট? যেটা ব্র্যাকেট দেওয়া থাকবে এটা রাইট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট বসতে হবে। ব্র্যাকেটটাই রাইট। মাত্রার নিয়ম ছিল। হ্যাঁ, সো তোমরা একটু মাথায় রাখবা যে অপশনে কিন্তু সারা যেটা ফার্স্ট সেটা দাগাবে না, দেখবে যে সব ঠিক আছে কিনা, সব দিক দিয়ে ঠিক আছে কিনা, এটা একটু মাথায় শর্ট রাখবা। ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। হুম। এই যে একই জিনিস, ক্ষমতা সমান সমান টর্ক গুণন কৌণিক বেগ, কারণ এর আগে আমরা কি পেয়েছিলাম, এফ ভি পেয়েছিলাম না। So, যেহেতু এখানে ঘূর্ণনের কথা আসছে, সো এফ এর বদলে কি হবে, টর্ক, আর বেগের বদলে কি হবে, কৌণিক বেগ, এই আর কি, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, এখানে এই যে কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে কার্যকর শক্তি আর মোট সরবরাহিত শক্তি, তাহলে এটা হচ্ছে দুইটা শক্তির অনুপাত, এবং মাথায় রাখবা অনুপাত তো কোনো একক থাকে না, যদিও স্যারের বইতে এখানে একক দিছে। সো যদি তোমাদের অপশনে দেখো যে এরকম আছে যে একক নাই, একদম সত্য কথা, 100% রাইট, ঠিক আছে, 100% রাইট, যে ক্ষমতার কোনো একক নাই, সরি, কর্মদক্ষতার কোনো একক নাই, কারণ দুইটা রাশির অনুপাত। সো যদি এরকম না থাকে কোনো একক, সেক্ষেত্রে সারা যদি এটা ভুল করেও দেয়, তোমাদের এটা দাগাইতে পারে, যদি নতুন এডিশনের বইতে দেয়। তবে এটা 100% রাইট, কি ক্ষমতার কোনো একক নেই। স্যার অবশ্য ভুল করার কথা না, কারণ দুটো অনুপাত রাশি। আচ্ছা, এগুলো ওরকম অঙ্ক লাগবে না। এই যে 85 স্টার টপিক, কত স্টার, এটা পরে আমাদের শেষ হবে 85 স্টার টপিক, আমার ফেভারিট টপিক, 85 স্টার টপিক, মেডিকেলেরও ফেভারিট টপিক। এই জিনিসগুলা তোমরা খুব ভাইয়া শুধুমাত্র ক্ষমতার ওয়াটটাকে এইচপি তে নেওয়া হয় না? উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াট ওয়াট কে চিন্তা হয়। তাহলে এখানে কর্মদক্ষতার আবার এইচপি কেমনে দিল? আরে ভুল, এটা কইলাম না ছাগল, এটা ভুল ভুল ভুল, কাটে দেওয়া ভুল এটা। ক্ষমতার কোনো একক নাই, সরি, কর্মদক্ষতার কোনো একক নাই, দুটো অনুপাত না, অনুপাতের তো একক থাকে না, এটা এমনি দিছে ভুল এটা। আচ্ছা দেখো, বলের প্রকৃতি, বল দুই প্রকার, আবার বল দুই প্রকার, বল সাধারণত দু প্রকার, স্থির, তারপর ধ্রুব বল আর হচ্ছে পরিবর্তনশীল বল, আবার বল দু প্রকার, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, বল নরমাল দু প্রকারই হচ্ছে, মৌলিক বল বলে 4 প্রকার।
সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। দেখো এটার যে উদাহরণ সবচেয়ে ইম্পর্টেন্ট, আগে আমরা উদাহরণটা পড়বো 50 যেহেতু। সংরক্ষণশীল বল, অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এর বিপরীত প্রতিরোধী বল, এই তিনটা। আর সাথে লিখে নিব হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি ধরনের বল? মহাকর্ষ বল হচ্ছে অভিকর্ষ বল। তো এই আগে উদাহরণটা মুখস্থ করবো 50। হ্যাঁ, এখন আমরা পরে আসবো। আচ্ছা, তাহলে সংরক্ষণশীল বল মানে যে বলটা সংরক্ষিত থাকতেছে, মানে নষ্ট হচ্ছে না। আর অসংরক্ষণশীল বল মানে যে বলটা নষ্ট হচ্ছে। উদাহরণটাকে পড়ি আমরা। ঘর্ষণ বল, স্নানান্ত বল। নষ্ট হচ্ছে না দুটা বল, ঘর্ষণ বল, স্নানান্ত বল তো প্রবাহের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে হচ্ছে। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই চারটা হচ্ছে কি বল? এই চারটা হচ্ছে অসংরক্ষণশীল বল। ভাই আমরা তো উদাহরণ তো মুখস্থ রাখতে পারবো, যতটা আমি জানি তোমরা সবাই পারবা। ব্যাপারটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য মনে রাখার ক্ষেত্রে। সো আমি বৈশিষ্ট্য তোমাদের খুব সহজভাবে তোমরা বৈশিষ্ট্যটা কেমন মনে রাখবা এটা শিখাচ্ছি। সো এটা একদম মনোযোগ দিয়ে দেখবা, বি অ্যালার্ট। হ্যাঁ, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা, এটা ভাবে হয়তো এর আগে কখনো পড়ো নাই। দেখো, তোমাদের তোমাদের কাছে দুইটা ঘটনা দিলাম। এই অবস্থান থেকে আমি বি অবস্থায় নিয়ে গেলাম একটা জিনিসকে, এরকম এ থেকে কোথায় নিয়ে গেলাম? বিতে নিয়ে গেলাম। আরেকটা এরকম ঘটনা দিলাম, আমি এখানে কি করলাম? এ থেকে বিতে নিয়ে গেলাম। ঠিক আছে, জিনিসটাকে ব্যাক করলাম, আবার এখানে ব্যাক করলাম। দেখো, এটা হচ্ছে তোমার সংরক্ষণশীল বলের কথা চিন্তা করো। সংরক্ষণশীল, এটা হচ্ছে অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল, জাস্ট আমরা একটা বৈশিষ্ট্য বলবো, বাকিগুলো এমনি পারবা। জাস্ট আমরা একটা বৈশিষ্ট্য শিখবো। আচ্ছা দেখো, অসংরক্ষণশীল বলের একটা উদাহরণ হচ্ছে কি? ঘর্ষণ বল। আর এটা হচ্ছে অভিকর্ষ বল, মাথায় রাখো। ভাই এখন এখানে তো দুইটাই ফিরে আসলো, তাইলে অসংরক্ষণ হলো কিভাবে? এই ছাগল তারা কথা শোন, দেখো কেমনে হলো আমি বলতেছি। দেখো এই এ অবস্থান থেকে যখন বি অবস্থানে যাচ্ছে, মনে করো এখানে এরকম এরকম রাস্তা, এখানে এরকম রাস্তা, এখানে এরকম রাস্তা। দেখো দুই জায়গায় কিন্তু এরকম রাস্তা। সো এই অবস্থান থেকে আমি এই অবস্থানে গেলাম, মনে করো আমার 10 জুল পরিমাণ কাজ লাগলো, শক্তি লাগলো। আমি এই অবস্থান থেকে এই অবস্থানে গেলাম। এখন যেহেতু এটা অভিকর্ষ বল, তাহলে বলো তো পথে যদি এরকম কাটা থাকে বা এইরকম কাটাও থাকে, কোনো চেঞ্জ হবে? না, না। কারণ অভিকর্ষ বল, এখানে সংরক্ষণশীল বল, অভিকর্ষ বলে কোনো চেঞ্জ হবে না। পথ আমার এরকম আস্তে আস্তে ছোট কাটায় থাকুক আর পরে পথে বিশাল বিশাল কাটা থাকুক, আমার জিনিস কিন্তু কি থাকবে? সেম থাকবে। সেম। তো অভিকর্ষ বল বা সংরক্ষণশীল বল এটা কি পথের উপর নির্ভর করবে? না। এটা না। পথের উপর নির্ভর করবে না, এই কথাটা মাথায় রাখবা। এটা পথের উপর নির্ভর করবে না। কিন্তু ভাইয়া ঘর্ষণ বল, যদি আমার রাস্তা একটু এরকম থাকে তাহলে ঘর্ষণ লাগবে। যদি রাস্তা ছোট 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 এরকম থাকে, আস্তে আস্তে ঘর্ষণ লাগবে। যদি বড় বড় এরকম থাকে তাহলে বেশি বেশি ঘর্ষণ লাগবে। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের অসংরক্ষণশীল বল কিন্তু পথের উপর নির্ভর করে। করে। পরে যদি এরকম ছোট ছোট হয় তাহলে আস্তে আস্তে ঘর্ষণ লাগবে। যদি বড় বড় হয় বিশাল বিশাল ঘর্ষণ লাগবে। আরো বড় বড় হলে আরো বেশি ঘর্ষণ হবে। সো অভিকর্ষ বল বা সংরক্ষণশীল বল এটা কিন্তু পথের উপর নির্ভর করতেছে না, কিন্তু আমাদের ঘর্ষণ বল বা অসংরক্ষণশীল বল এটাতে নির্ভর করতেছে। এটা কি বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, কি তাহলে ভাইয়া? এটা পথের উপর নির্ভর করতেছে, এটা পথের উপর নির্ভর করতেছে না। এই পয়েন্টটা বুঝলেই বাকি সব ইজি হয়ে যাবে। মনে রাখবা, নাম কি? নাম অসংরক্ষণশীল না? অ অ মানে কি? নেগেটিভ কিছু। So সবগুলো অ্যান্সার হবে না, আর এটা সবগুলো অ্যান্সার কি হবে? ইয়েস। দেখবা প্রত্যেকটা বৈশিষ্ট্য লাস্টে কি থাকবে? না থাকবে। অসংরক্ষণশীল অতে কি? না থাকবে। দেখো আমি পড়ি, তোমরা এখন ইজি লাগবে। দেখো, অসংরক্ষণশীল বল, দেখো শুধু অবস্থানের উপর নির্ভর করে না। অসংরক্ষণশীল বল দ্বারা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। সংরক্ষিত হয় না। শূন্য কাজ, মোট চক্রে শূন্য কাজ শূন্য হয়, সবগুলো না। জাস্ট কোনটা হওয়া হবে? পথের উপর পথের নির্ভর করে। নির্ভর করে। আমরা প্রত্যেকটা দেখাবো, দেখো নির্ভর করে। আর এটার ক্ষেত্রে দেখো সবগুলো হয়, শুধুমাত্র কোনটা নেগেটিভ হবে? এটা, যে পথের উপর নির্ভর করে না। আচ্ছা এই একটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, তারপরে বাকিগুলো বোঝাচ্ছি। জি ভাই। সবাই বলো, বুঝতে পারছো কি? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি এখন আমরা ভাইয়া। ওকে, এখন আমরা দেখো সবগুলা জি ভাইয়া। কেমনে পড়ি। দেখো প্রথম পয়েন্টের নাম কি বলছে এখানে, যে এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না। ঠিক আছে ভাইয়া, এই বল অবশ্যই অবস্থানের উপর নির্ভর করে না। কারণ যদি আমার শুধু অবস্থানের উপর নির্ভর করতেছে না, আমার পথের উপরও কি করতেছে? নির্ভর করতেছে। তাই বলতেই পারি শুধু অবস্থানের উপর নির্ভর করে না, পথের উপর কি করে? নির্ভর করে। এখন 3 নম্বর পয়েন্ট দেখো, এই দুইটা তো ক্লিয়ার হলো। 3 নম্বরটা, অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। এখন তাকে আমি শক্তি দিয়েছিলাম মনে করো 10, ঠিক আছে? সে যখন এই পথ দিয়ে যাবে তার শক্তি নষ্ট হবে, মনে করো 5 নষ্ট হয়ে গেল। তাহলে এই অবস্থানে যাওয়ার পরে তার শক্তি কত থাকলো? 5। এই তো, আমি তাকে শক্তি দিছিলাম কত? 10। সে এই যে ঘর্ষণ বল এটার কারণে এই পথ দিয়ে যাওয়ার সময়
5 পরিমাণ -5 পরিমাণ সে হারাইছে, তাহলে তার এখন শক্তি আছে কত? 5। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া এই পয়েন্টটা ঠিক আছে কিনা যে অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না? কারণ যখন এটা পিছনে ব্যাক করবে তখন তো আরো কমে যাবে, 5ই থাকবে। তো যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, আমার কি আর 10 আছে নাকি 5 আছে? 5। আচ্ছা, তাহলে আছে। আমার কি এটা সংরক্ষণ হয়েছে? না, না। না। তো আমার সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। এখন নর্মাল সেন্স দেখো, আমাদের এই অবস্থানে আছে হচ্ছে 10, এই অবস্থানে, আর এই অবস্থানে কত? 5। এটা তো জীবনেও শক্তির সংরক্ষণের সূত্র মেনে চলে না। কারণ নিত্যতার সূত্র মানে কি, দুই জায়গায় 10 হইতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আমাদের নিত্যতার সূত্র ক্লিয়ার। সংরক্ষিত হয় না। 4 নম্বরটা বুঝলে, এখন 5 নম্বরটা দেখো ভাই, অবশ্যই আর এটা আরো সহজ। দেখো, তাহলে আমাদের মনে করো এই অবস্থানে কি গেছিল, আচ্ছা একটু বুঝাই, দেখো এই যে, তাহলে আমাদের উপরের দিকে যখন উঠছিল কত শক্তি নিয়ে? 10। আর এখন তার শক্তি আছে কত? 5। তাহলে কি সে এদিকে যদি ব্যাক করে, কত নিয়ে ব্যাক করবে? 5 নিয়ে ব্যাক করলো। তাহলে তার পুনর্চক্রে কত গেল? 10, আসলো কত? 5। তাহলে এখানে কি দুইটা মিলে শূন্য হয়েছে? না। তাহলে তার পূর্ণ চক্রে কৃতকাজ কত শূন্য হয়েছে? না। না, কিন্তু তুমি এটার কথা চিন্তা করতো ভাইয়া, এটার এখানে কত ছিল? 10। এটা এই অবস্থানে কত আছে? 10। কারণ পথের উপর নির্ভর করে না। তাহলে তার পূর্ণ চক্রে যখন এখান থেকে ঘুরে এখানে গেল 10 + 10, যখন এখান থেকে আর এখানে আসবে তখন কত হবে? -10। তাহলে তার পূর্ণ চক্রে কৃতকাজ কত? শূন্য। শূন্য। কারণ কোনো শক্তি অপচয় হয় নাই। তো এটা হচ্ছে কি, দেখো পূর্ণ চক্রে কৃতকাজ শূন্য হয় না, এর ক্ষেত্রে বাকিগুলো সব হয়। দেখো যে পূর্ণ চক্রে কৃতকাজ শূন্য, নিত্যতার সূত্র মেনে চলে, ঠিক আছে, পথের উপর নির্ভর করে না, খালি এটা নেগেটিভ, আর বাকি সবগুলো কি পজিটিভ। পুনরুদ্ধার করা যায়, অবস্থানের উপর নির্ভর করে, এই আর কি। সবাই কি এই বৈশিষ্ট্য আর হচ্ছে উদাহরণ মানে বুঝতে পারছো? মুখস্থ না, বুঝতে পারছো কিনা আমাকে এটা বলো। জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করবা। এখানে ছোট একটা অঙ্ক আছে, একটু দেখবা, তোমরা পারবা আশা করি। হ্যাঁ, খুব ছোট অঙ্ক, নর্মাল সেন্স। এই আগের অঙ্কটাই 270.1। আচ্ছা, ঠিক আছে। সো জি। আর এরকম কিছু অঙ্ক আছে কিনা দেখি। আচ্ছা, আর কিছু নাই। সো আমাদের বাকি যে সূত্রগুলো আছে না, এগুলো লিখবা যে কোনটি সঠিক নয়, এটা এবার আসতে পারে, সূত্রগুলো দিয়ে বলতে পারে যে কোনটি সঠিক নয়। ঠিক আছে, বিশেষ করে আমাদের এই সূত্রটা বেশি জি লাগে। ভাইয়া। ঠিক আছে, এটা বেশি লাগবে, এটা। ঠিক আছে, এটা ভালো করে করবা। ঠিক আছে, এই অঙ্কগুলো করবা, এই আর কি। সো আমাদের কাজ করতে সপ্তাহে এ পর্যন্ত। ফিজিক্স অধ্যায়গুলো অনেক আচ্ছা ভাইয়া, সহজ। সান্দ্র বল কিভাবে অসংরক্ষণশীল বল হয়? হ্যাঁ, হ্যাঁ, বললাম যে সান্দ্র বল অসংরক্ষণশীল বলের ভিতরে পড়ে না? হ্যাঁ, অবশ্যই। তোমার স্নান বল হচ্ছে যেমন আমাদের কঠিনের ক্ষেত্রে ঘর্ষণ হয়, আর তরলের ক্ষেত্রে যে শক্তি মানে নষ্ট হচ্ছে, এটা হচ্ছে স্নান বল। আসাদুল্লাহ। সংজ্ঞা বড় নাই 9 10 স্নান বল তরলের প্রবাহের ক্ষেত্রে হয়। আচ্ছা, সেটা তরলের ক্ষেত্রে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কঠিনের ক্ষেত্রে ঘর্ষণ, তরলের ক্ষেত্রে স্নানতা, এই আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, বাধা দানকারী বল। ভাইয়া ভাই, আমি একজন কোশ্চেন করছে, ভাই আমি কি এখন ক্লাস থেকে লিভ নিতে পারি? অ্যাকচুয়ালি আমি অসুস্থ। হ্যাঁ, রেকর্ড থাকবে, সমস্যা নাই। এনার্জি না পেলে সমস্যা নাই, রেকর্ড থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রান্তিক, হ্যাঁ ভাইয়া প্রান্তিক বলে দিচ্ছে, হ্যাঁ বলো। ভূমিতে পতনের পূর্ব মুহূর্তে বৃষ্টির ফোঁটার ত্বরণ এটা কি শূন্য হবে নাকি অভিকর্ষীয় ত্বরণ মানে জি হবে? দেখো এখানে জি শেষ তো বেগ, শেষ বেগ হচ্ছে শূন্য, আর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলেছে, ত্বরণ শূন্য হওয়ার কথা। মানে হচ্ছে ভূমিতে পতনের পূর্ব মুহূর্তে বৃষ্টির ফোঁটার ত্বরণ, সো এটা রেটিনার গাইডে অ্যান্সার 0 দেওয়া, বাট জিরোই হওয়ার জি কথা। হওয়ার কথা না। না, না, আমি তোমাকে বলি, দেখুন একদম লাস্ট অবস্থানে পৌঁছাবে, তখন তার শেষ বেগ হয় শূন্য, আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বুঝছো? বেগ যদি শূন্য হয় তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবে, বেগই শূন্য তাহলে ত্বরণ শূন্য। ভাইয়া, ওই কথাটা একটু বোঝায় না, কথাটাই মানে একটু এলোমেলো ধর বুঝতেছি। এখানে আসলো, একদম লাস্ট মাথায় যখন আসবে, দেখ জি। একদম উপরে যখন থাকবে যে পরিমাণ শক্তি থাকবে, একদম নিচে যখন নামবে তখন সেম পরিমাণ শক্তি থাকবে। সো এখানকার যে বিভব শক্তি আর এখানকার গতি শক্তি কি হবে? সমান হবে। সেম। হ্যাঁ। সো যখন একদম লাস্ট অবস্থায় পড়বে তখন হচ্ছে তার শেষ বেগ শূন্যই হয়। মনে রাখবো যখন ভাইয়া, ওখানে তো মাটিতে বলছে যে পতনের কিন্তু পূর্বে, ভাইয়া আমরা তো এসব তো যে হয়নি। কোনো বলো। কিন্তু আমরা পতনের তো যে কোনো পূর্ববর্তী, জিনিসের পতন তো হয়নি। পতনের ক্ষেত্রে, হ্যাঁ, ভূমিতে পতনের পূর্ব মুহূর্তে যে কোনো জিনিসের ত্বরণ আমরা অলওয়েজ জি ধরেছি। আচ্ছা, তাহলে আমাকে এই কোশ্চেনটা সই পাঠাই দিও, হ্যাঁ, আমি তাহলে মানে বুঝতে ভাই, পারতেছি না। মানে পতন এটাকে হচ্ছে না, পতনের পূর্ব মুহূর্তে বলছে। এই মিয়া, একই পতনের পূর্ব মুহূর্তে শেষ বেগ শূন্য হয়।
না কোশ্চেনটা আরেকবার বলা না যাবে? ভাইয়া, পতনের ভাইয়া পূর্ব বইয়ে তো বলাই আছে যে আকাশে মেঘের অবস্থানের যে পরিবর্তন এটা স্থিতিশক্তির উপরে থাকে। তো এটা যখন পানিটা হচ্ছে মেঘ থেকেই তো বৃষ্টি হয় না, বৃষ্টি যখন ভূমিতে পতিত হবে তখন তো একদম হচ্ছে গতিশক্তি হুম হুম শেষ মুহূর্তে সেখানে ভিতে জিরোই হবে, কারণ এখানে তো তোমরা কই পড়ছো আমাকে ছবি দিও তো, আমি তো সারাদিন এটাই শুনছি। কোশ্চেনটা একটু বলা যাবে? আচ্ছা আমাকে ছবিটা দিও, বুঝছো? তাহলে আমাকে ছবিটা দিও। আমি তো জানি শেষ মুহূর্তে যখন বেগটা থাকে শূন্য, শেষ বেগ শূন্য হয়। আমরা একটু আগে একটা অঙ্ক দেখলাম না, যে ভূমি পতিত মুহূর্তে কত কাজ হচ্ছে, ওখানে তো আমরা শেষ বেগ শূন্য ধরলাম, কারণ শেষ মুহূর্তে পড়তেছে ভূমির কাছাকাছি। তো যেহেতু এখানে শেষ বেগ শূন্য, এখানে ত্বরণ শূন্য হবে। এটা আর তাহলে ছবি পাঠাই দিও, হ্যাঁ তুমি কি বুঝতেছো কি বলতেছো, ছবিটা আমাকে পাঠাই দিও। ওকে, এই পর্যন্তই। আর কার কোশ্চেন থাকলে বলো, নাহলে ঘুমাবো। আল্লাহ হাফেজ। আচ্ছা কোশ্চেন করছে কি ভাইয়া, পিডিএফ দিবেন না? আচ্ছা দেখো, হ্যাঁ পিডিএফ দিচ্ছি। এটা হচ্ছে ইসাকের বই তো, বা এটা ইসাকের বই, ইসাক স্যারের বই, মেডিকেলের জন্য ইসাক স্যারের বইটাই পড়া হয়, হ্যাঁ। আচ্ছা, আর আমাদের এই যে এটা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এটাই লিখে নিও একটু, যে এইচ সমান সমান এন মাইনাস ওয়ান বাই এইচ। ওই যে তোমাদের ওই সূত্রটা, ওই যে কত থেকে উচ্চ দ্বিগুণ ভরবেগের দ্বিগুণ হয় নাকি ওইটা, হ্যাঁ এটা আগের বেলা লিখে দিছিলাম। ওই যে কত উচ্চতায় ভরবেগ গতিশক্তির দ্বিগুণ হয়, হ্যাঁ এই সূত্রটা। আচ্ছা থাকো, ঘুম ধরছে ভাই। আল্লাহ হাফেজ। গুড নাইট। ঘুমাই সবাই ভালো করে। এই কালকে পরীক্ষা আছে, হ্যাঁ পরীক্ষা ভালো করে দিও।